আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি ইংলিশ ফ্রি ক্লাসে। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো এবং যারা যারা ক্লাসে আছি জাস্ট একটু কমেন্ট করে জানাবো আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। একটু টাইম নিচ্ছি জাস্ট। ওকে, আজকে আমাদের এইচএসসি ইংলিশ ফ্রি ক্লাস 1 আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব 2026 ব্যাচ স্পেশালি এবং যারা 2027 ব্যাচ তাদের জন্য আজকের এই ক্লাস এবং আজকে ফার্স্ট ক্লাস। এবং আজকে আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে মডিফায়ার এবং ইনশাল্লাহ আমরা এমনভাবে পড়বো যেন আমাদের এই মডিফায়ার নিয়ে ইনশাল্লাহ আর কোনো দিন ভাবতে না হয় এবং মডিফায়ার নিয়ে আমাদের কোনো টেনশন করতে না হয়। তো সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো। আমি জাস্ট একটু সময় নিচ্ছি তোমাদের থেকে। ক্লাসের লিঙ্কটা আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি যেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভাই ব্রাদার যারা আছে তারা যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে। আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট শেয়ার করে দিচ্ছি। গিভ মি আস মোমেন্ট, জাস্ট অল্প একটু মোমেন্ট দেন, আমি একটু আমাদের গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দিই। ওকে, একটু মোমেন্ট চেয়ে নিচ্ছি। ওকে, একটু মোমেন্ট চেয়ে নিচ্ছি জাস্ট গ্রুপগুলোতে আমাদের শেয়ার করে দিচ্ছি। ওকে, যারা যারা ক্লাসে আসছি জাস্ট একটু কমেন্ট করে জানাবো ভাই আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। ইনশাল্লাহ আজকে আমরা একটা ধামাকাদার ক্লাস করব মডিফায়ারের উপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা বছর কিছু পড়ি নাই, টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আছি ইনশাল্লাহ এমনভাবে পড়াবো যে টেনশন করতে হবে না। ওকে, মোটামুটি সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। ডান ডান ডান। ওকে, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ স্পেশালি 26 ব্যাচ, আমি জানি যে হচ্ছে তোমাদের মারাত্মক টেনশন অবস্থা, মারাত্মক টেনশন। আচ্ছা, কেন টেনশন? কারণ 2 মাস পরে পরীক্ষা এবং আমি জানি যে আমাদের মধ্যে যারা আছে আমরা আসলে এতদিন ধরে যেভাবে প্রিপারেশন নিচ্ছি এই মোমেন্টটা এসে আমাদের মনে হচ্ছে যে আমাদের ইংলিশে প্রিপারেশনটা মানে ঘাটতি ছিল এবং সেই ঘাটতি নিয়ে আমাদের আসলে একটু টেনশন। তো সেই টেনশন করার কোনো দরকার নাই ভাইয়া। ইনশাল্লাহ আমরা আগামী 2 মাস এত সুন্দর করে রেগুলারলি চেষ্টা করব যতগুলা সম্ভব তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য। এবং এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা নিয়েই তোমাদের যে টেনশনগুলো আছে, তোমাদের যে ভয়গুলো আছে সেই ভয়গুলো আমি কাটানোর চেষ্টা করব এবং আমি আশা রাখি তোমরা যদি এই 2 মাস সময় আমার সাথে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের টেনশন কেটে যাবে। 27 বেশ কি থাকা যাবে? কেন নয় ভাইয়া, কারণ তোমাদেরকে মডিফায়ার নাই। হ্যাঁ, তারা 26 ব্যাচ তারা টেনশনে আছে, তারা 2 মাস পরে পরীক্ষা, তোমারও তো পরীক্ষা আছে সামনে। ওকে, গ্রামার কিছু পারি না, টেনশন করার দরকার নাই ভাই। ফার্স্ট পেপার কি পড়াবেন? ডেফিনেটলি পড়াবো, কেন পড়াবো না। বলেছি যে এই যে আজকে যেমন মডিফায়ার দিয়ে শুরু করছি, যে সেকেন্ড পেপার ক্লাস দিয়ে, আমরা নেক্সট ক্লাসটাই হয়তো করবো ফার্স্ট পেপার উপরে। সো যারা ফার্স্ট পেপার নিয়ে অনেক ভয়ে আছো, আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফার্স্ট পেপার নিয়ে অনেক ভয় ছিল। অনেকে 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 কমেন্ট করেছে, অনেকে ভোট দিয়েছে ফার্স্ট পেপারের ব্যাপারে। ভাইয়া ফার্স্ট পেপার নিয়েও টেনশন করার দরকার নাই, আমরা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটার উপরেই ক্লাস করব। 27 যারা আছো তারা অবশ্যই অবশ্যই ক্লাসটা করো, কারণ তোমাদের যেন 26-এর মতো 2 মাস আগে এসে টেনশনটা না করতে হয়। তুমি যদি প্রিপারেশনটা আগে নিয়ে রাখো তাহলে এই যে এখন 26 যেই ভয়ঙ্কর অবস্থায় আছে, যেই ভয়ে আছে, যেই টেনশনে আছে, সেই টেনশনে তোমার থাকা লাগবে না।
আর 26 তোমাকে কি করতে হবে, তোমাকে ইংলিশে ভালো করতে গেলে আগামী 2টা মাস সজন ভাইয়ের সাথে জাস্ট একটু লেগে থাকতে হবে ভাইয়া। গ্রামার কিছু পারি না, টেনশন করার কোনো দরকার নাই, গ্রামার পারানোর দায়িত্ব সজন ভাইয়ার। ভাইয়া টেস্ট পেপার কি সলভ করাবেন? 100% করাবো। কত অবস্থা হচ্ছে 100% করাবো, টেস্ট পেপার সলভ করবো, ক্লাস নিবো ভাইয়া। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একটা ক্লাস নেন, ডেফিনেটলি নিব। তাহলে আমি বলছি আমরা সেকেন্ড পেপারে গ্রামার উপরে ক্লাস করব, আমরা টেস্ট পেপার সলভের উপরে ক্লাস করব, আমরা রিটেন পার্টের উপরে ক্লাস করব। ভয় কেটেছে, টেনশন কি কেটেছে? সো এইটা নিয়ে আর তোমরা টেনশন করো না, আমি এই 3টা জিনিসের উপরেই ক্লাস নেব, তোমরা টেনশন করার দরকার নাই। জাস্ট আমি যেটা বললাম 2টা মাস সময় সজন ভাইয়ের সাথে একটু থাইকো, এমন যেটা করো না যেটা আমরা বেসিক্যালি পড়ি। ফার্স্ট ক্লাসে একটু কথা বলে নিচ্ছি, একটু অধৈর্য হও না। কেন কথা বলতেছি, আমরা যেটা হয়, আমরা বাঙালি, আমরা ফ্রি জিনিসের দাম দেই না। সজন ভাই ক্লাস নিচ্ছে, ফ্রি পড়াচ্ছে, অনেক সময় আমাদের মনে হয় আরে ফ্রি ক্লাস করলে করলাম, না করলে নাই। এই যে একটা ভুল তুমি করবা ভাইয়া, এই 2টা মাস সময় এসে তোমার কেউ কিছু ফ্রি দিবে না, সবাই তোমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় আমি তোমাকে দিচ্ছি, তুমি সেটাকে ফ্রি ভাইবা, ফ্রি এর মতো করে ফেলে রাখো না, ফ্রি এর মতো করে তুমি চিন্তা করে সেটা কি করে রাখো না। আমি এইটুকু বলতে পারি, তুমি যে পেইড ক্লাসগুলো করেছো বা যেখানেই তুমি বা অন্য কোথাও যদি পেইড ক্লাস করে থাকো, ডেফিনেটলি সজন ভাইয়ের ক্লাসগুলো পেইড ক্লাসের থেকে কোনো অংশে কম হবে না, এটুকু আমি বলতে পারি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে 2 মাস ধরে ক্লাসে লেগে থাকে, এবং ক্লাসটা যেহেতু ওপেন ক্লাস, ফ্রি ক্লাস, জাস্ট এইটুকু রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা একটু শেয়ার করে দিও, যেন তোমার যে বন্ধুরা তারা যেন ক্লাসটা দেখতে পারে, পাশাপাশি তোমার টাইমলাইনের জন্য অ্যাটলিস্ট ক্লাসটা থাকে আগামী 2 মাস পর্যন্ত। কথা বলতে হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষার্থী, যদি তুমি 26 ব্যাচ হও, তোমার উচিত অ্যাটলিস্ট আগামী 2-3টা মাস টাইমলাইনে তোমার গান টান না রেখে, রিলস না রেখে তোমার টাইমলাইনে ক্লাস রাখা। তো আমি এই জন্য বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিও ভাইয়া। আমার মনে হয় তোমরা যদি শেয়ার করে দাও, তোমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। সজন ভাই তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছে, একটু কষ্ট করে জাস্ট শেয়ার করে দাও। আমি দেখতে চাই যে আমাকে কারা লাভ করে, আমাকে কারা ভালোবেসে ক্লাস করতে আসছে, এবং কারা চায় যে না ভালো কিছু করতে। জাস্ট একটু শেয়ার করে দিও, এইটুকুই তোমাদের কাছে চাওয়া, বাকিটা দায়িত্ব আমার। চলো ভাইয়া, এইচএসসি 27কে বলছি তোমাদের যেন পানিতে পড়তে না হয়, এই জন্য আগে থেকে ক্লাসগুলো করো, তোমাদের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে। কথা বুঝতে পেরেছো? স্পেশালি 26-এর জন্য, 26 তো ভয়ঙ্কর অবস্থায় চলেই আসছো, সময় নাই, এছাড়ার উপায়ও নাই। 27কে বলবো সেই সিচুয়েশনে পড়ো না, আগে থেকে ক্লাসগুলো করো। ওকে, ফ্রম ঢাকা এইচএসসি 27, ওয়েলকাম ব্যাক, সবাইকে ওয়েলকাম। চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে মডিফায়ার। আবারও বলতেছি, ক্লাসটা জাস্ট একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও। অ্যাটলিস্ট আগামী কিছুদিন একটা ক্লাসগুলো তোমার টাইমলাইনে থাকা মানে তোমার জন্য একটা স্ট্রং জায়গা থাকা। তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে নিজের টাইমলাইনে ক্লাসটা তুমি দেখে নিতে পারতেছো, নিজের টাইমলাইনে তুমি হচ্ছে এই করতে পারতেছো যে না আমার আসলে এই ক্লাসটা আছে, আমি আবার একটু দেখে নেই, একটু ফলো করে নেই যে হচ্ছে কি পড়েছিলাম বা কি পড়িয়েছিল সজন ভাইয়া। কথা বুঝেছো? তো একটু শেয়ার করে দাও, এবং যারা যারা শেয়ার করবা তাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, সেটা হচ্ছে আজকে যে স্লাইডটা পড়াবো। কথা বুঝতে পেরেছো? তোমরা যদি শেয়ার করে, খেয়াল করে শেয়ার করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01609815558, যেটা আমাদের নাম্বার, এই নাম্বারে জাস্ট শেয়ার করে স্ক্রিনশটটা পাঠাও। তোমাকে এই যে আজকে যা পড়াবো এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এই স্লাইডটা তোমাকে দিয়ে দেওয়া হবে, এইটুকু আমি কথা দিলাম। কথা বুঝতে পেরেছো? যারা যারা শেয়ার করে জাস্ট স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে শেয়ার করবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবা, তোমাকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। 27 কিছু বলবো না, জাস্ট চোখ বুঝে ক্লাসটা করো, আর কোনো চিন্তা করার দরকার নাই। 26 কিছু বলার নাই, ঠিক আছে? চলো আমরা ক্লাস করি। আজকে আমাদের ফার্স্ট টপিক মডিফায়ার। এখন হোয়াট ইজ মডিফায়ার জিনিসটা কি, খেয়াল করো। মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা। নর্মাল আগে বেসিকটা ক্লিয়ার করে নেই। আমরা যেটা করি, আমরা মুখস্থ করি, আন্ধাগুন্দি মুখস্থ করি, যার কারণে পরে পরীক্ষা আসলে পারি না। একটু কাশি লাগছে, মনে হয় ঠান্ডা লেগেছে, যাক আই হোপ যে প্রবলেম হবে না। তাহলে যেটা বলছিলাম যে মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা। হোয়াট ইজ বিশেষায়িত করা, এটা তুমি মনে রাখবা। বিশেষায়িত করা মানে হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। খেয়াল করবা, বিশেষায়িত করা মানে হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। সিম্পল ওয়েতে আগে বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি, না হলে আন্দাগন্দি মুখস্থ করলে মাথায় যাবে না ভাইয়া। কথা বুঝতে পেরেছো? মনে রাখবা, মডিফায়ার মানে হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। তুমি যে কোনো কিছুর সম্বন্ধে যখন একটা এক্সট্রা ইনফরমেশন দিবা, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। আবারও বলতেছি, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মডিফাই করা বা মডিফায়ার বলবো। যেমন তুমি খেয়াল করো, আরিফ ইজ আ স্টুডেন্ট। ধরো আমি নর্মালি বললাম আরিফ ইজ আ স্টুডেন্ট,
আরিফ একটা ছাত্র। এবার আমি যদি বলি আরিফ ইজ আ গুড স্টুডেন্ট, এবার গোটটা কি করেছে, সে আরিফ সম্বন্ধে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। কি ইনফরমেশন দিয়েছে? আরিফ শুধু ছাত্র না, আরিফ ভালো ছাত্র। এই যে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। আচ্ছা ভাইয়া শেয়ার করতে পারছেন অপশন? কেন অপশন আসবে না ভাইয়া? অবশ্যই অপশন আছে। আচ্ছা খেয়াল করো, যেমন আরিফ ইজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, আরিফ একটা মেধাবী ছাত্র। এই মেধাবীটা কি করেছে? এই ছাত্র সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। কি ইনফরমেশন দিয়েছে? যে সে একটা মেধাবী ছাত্র। আবার দেখো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, ধরো এইটুকু আমি বললাম না, এইটুকু আমি বললাম না, তাহলে আমার কিন্তু সেন্টেন্স হবে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটা খুবই সুন্দরী। কিন্তু এইবার আমি যদি বলি দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ ভেরি বিউটিফুল, তার মানে কোন মেয়েটা সুন্দরী? যে মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যে মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তার মানে এই যে মেয়েটার সম্বন্ধে আমরা একটা এক্সট্রা তথ্য দিয়েছি। তথ্যটা কি? মেয়েটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এই যে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, এক্সট্রা তথ্য দেওয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। এটাকে আমরা বলি হচ্ছে কি করা ভাইয়া? মডিফাই করা। ভাইয়া সাউন্ড কম মনে হচ্ছে, আসলে কি সাউন্ড কম মনে হচ্ছে? আচ্ছা একটু চেক দিয়ে নেই তো, একটু চেক দিয়ে নেই। ভেরি বিউটিফুল, ধরো এইটুকু আমি বললাম না, না সাউন্ড তো ঠিক আছে ভাইয়ারা, বললাম না। ওকে ওকে চলো, তাহলে যেটা বলছিলাম যে আমরা যে কোনো কিছুর সম্বন্ধে যখন এক্সট্রা একটা ইনফরমেশন দিব, এক্সট্রা একটা তথ্য দিব, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মডিফাই করা। এইটুকু আমার ক্লিয়ার, এটুকু ছিল মডিফায়ারের বেসিক। এবার খেয়াল করো, মডিফায়ারটা দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে প্রি মডিফায়ার, একটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। খেয়াল করবা, একটাকে আমরা বলি প্রি মডিফায়ার, একটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন কথা হলো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো। প্রি মানে কি? আগে। তার মানে যে মডিফায়ারটা আগে বসে তাকে আমরা বলি প্রি মডিফায়ার, যেই মডিফায়ারটা পরে বসে তাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। আবারও বলতেছি, যে মডিফায়ারটা আগে বসে তাকে আমরা বলি প্রি মডিফায়ার, যে মডিফায়ারটা পরে বসে তাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে এই যে প্রি পোস্ট, এটা পরীক্ষায় কখনো আসবে না, তুমি জাস্ট একটু খেয়াল করো, দেখে নাও। আল মামুন ইজ আ রেগুলার স্টুডেন্ট, দেখো এই যে রেগুলারটা কাকে মডিফাই করছে? স্টুডেন্টকে মডিফাই করছে। খেয়াল করবা, কাকে মডিফাই করছে? স্টুডেন্টকে। তাহলে সে কি স্টুডেন্টের পরে বসছে না স্টুডেন্টের আগে বসছে? স্টুডেন্টের আগে বসছে। যেহেতু সে আগে বসছে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। তাকে আমরা কি বলবো ভাইয়া? প্রি মডিফায়ার। এবার দেখো, উই নো মাহমুদ, আমরা মাহমুদকে চিনি, এর রেগুলার স্টুডেন্ট। তাহলে এর রেগুলার স্টুডেন্টটা কে? রেগুলার স্টুডেন্টটা হচ্ছে মাহমুদ। তাহলে এই যে এর রেগুলার স্টুডেন্ট কাকে মডিফাই করছে? মাহমুদকে মডিফাই করছে। কোথায় বসে মডিফাই করছে? পরে বসে মডিফাই করছে। এই জন্য এটাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। এখন কত হলো, এই জিনিসটা কেন বললাম? এই জিনিসটা বলার কারণটা হচ্ছে একটা স্পেসিফিক জিনিস ভালো করে মাথায় রাখবা। পরীক্ষার হলে তোমরা যেটা ভুল করো, বারবার ভুল করো, যখন তোমার পরীক্ষায় বলবে ইউজ প্রি মডিফায়ার, ধরো আমাকে বললো, আচ্ছা আমি এখানে একটা এক্সট্রা পেজ নেই, আমাকে বললো ইউজ প্রি মডিফায়ার, এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না, যার কারণে আমরা হচ্ছে ভুল করে ফেলি। যেই মডিফায়ারই বলুক না কেন, ধরো আমাকে বললো ইউজ প্রি মডিফায়ার, আমাদের ব্র্যাকেটের মধ্যে কিন্তু বলে দেয়। তাহলে যখন আমাকে বলবে প্রি মডিফায়ার, মনে রাখবা প্রি মডিফায়ার নিজে বসে কখন? নিজে বসে আগে। তাহলে সে মডিফাই করে তার কোন শব্দকে? মডিফাই করে তার পরের শব্দকে। খেয়াল করবা, প্রি মডিফায়ার মডিফাই করে তার কোন শব্দকে? পরের শব্দকে। তার মানে তোমার যখন পরীক্ষায় বলবে ইউজ প্রি মডিফায়ার, বা ধর বললো ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, ইউজ ডিটারমিনার অ্যাজ এ প্রি মডিফায়ার, বা ইউজ পসেসিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি এইটুকু মনে রাখবা, প্রি মডিফায়ার নিজে বসে আগে, কিন্তু সে মডিফাই করে তার পরের শব্দকে। তার মানে তুমি তার পরের শব্দটাকে খুঁজবা মডিফাই করার জন্য। আবারও বলতেছি, যখন ভাইয়া ক্লাস কতক্ষণ চলবে জানি না, মডিফাই শেষ হতে যতক্ষণ লাগে 1 থেকে 1.5 ঘন্টা ধরে নিচ্ছি, খেয়াল করবা। তাহলে এই যে প্রি মডিফায়ার নিজে বসতেছে আগে, মডিফাই করতেছে তার পরের শব্দকে। তার মানে যখন তোমাকে বলবে ইউজ প্রি মডিফায়ার, তুমি তার পরের শব্দটাকে খুঁজবা। কেন? কারণ তাকেই তোমার মডিফাই করতে হবে।
তাকেই তোমার মডিফাই করতে হবে। এটা ভালো করে মাথায় রাখবা। যেমন তুমি খেয়াল করো এই যে সেন্টেন্সটার মধ্যে আল মামুন ইজ এ রেগুলার স্টুডেন্ট, এই যে সে প্রি মডিফায়ার, সে মডিফাই করছে কাকে? তার পরের শব্দকে, তার পরের শব্দটাকে স্টুডেন্ট। এখন তুমি যদি স্টুডেন্টের দিকে মনোযোগ না দাও, তুমি কিন্তু পরীক্ষার হলে প্রি মডিফায়ার পাবা না, প্রি মডিফায়ার বের করতে পারবা না। তাহলে তোমাকে মনে রাখতে হবে যখন বলবে ইউজ প্রি মডিফায়ার, তুমি সবসময় তার পরের শব্দটার দিকে নজর দিবা। তুমি মনে রাখবা তার পরের শব্দটাকে তোমার কি করতে হবে? মডিফাই করতে হবে। এইবার খেয়াল করো, যখন তোমার পরীক্ষার হলে বলবে ইউজ পোস্ট মডিফায়ার, খেয়াল করবা ইউজ পোস্ট মডিফায়ার। এবার পোস্ট মডিফায়ার নিজে কোথায় বসে? নিজে বসে পরে, কিন্তু সে মডিফাই করে তার আগের শব্দকে। খেয়াল করবা, কিন্তু সে মডিফাই করে তার আগের শব্দকে। তার মানে যখন তোমার পরীক্ষার হলে বলবে যে ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ ইনফিনিটিভ বা ইউজ এনিথিং অ্যাডভার্ব অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি মডিফাই করার জন্য খুঁজবা তার আগের শব্দকে। তাহলে প্রি মডিফাই বললে তুমি খুঁজবা তার পরের শব্দকে মডিফাই করার জন্য, পোস্ট মডিফায়ার বললে তুমি খুঁজবা তার আগের শব্দকে কি করার জন্য? মডিফাই করার জন্য। আমার মনে হয় এইটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কনফিউশন থাকে আবারও বলে নিবা। আবারও বলতেছি, যদি পরীক্ষার হলে বলে ইউজ প্রি মডিফায়ার, তুমি তার পরের শব্দটাকে খুঁজবা মডিফাই করার জন্য। যদি বলে ইউজ পোস্ট মডিফায়ার, তাহলে তার আগের শব্দটাকে খুঁজবা মডিফাই করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, তোমাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি, দোয়া রাখো। ওকে, এইবার এই যে জিনিসগুলা এদেরকে আমরা বলি হচ্ছে প্রি মডিফায়ার। আমরা একটা একটা করে দেখব যে কোন মডিফায়ারটা আমাদের কিভাবে কাজ করে, কারণ পরীক্ষার হলে আমাদের ব্র্যাকেটের মধ্যে বলে দেয় কোন মডিফায়ারটা ইউজ করতে হবে, কিন্তু তারপরেও আমরা সেই মডিফায়ারটা ইউজ করতে পারি না। কথা বুঝতে পেরেছো? তো চলো আমরা আসলে দেখি যে কোন মডিফায়ারটা কিভাবে কাজ করে, একটা একটা করে দেখব। ফার্স্ট আমরা দেখব অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করো, আমরা ধাপে ধাপে যাব। আগে আমরা প্রি মডিফায়ার শিখবো, তারপরে আমরা পোস্ট মডিফায়ার শিখবো। আগে প্রি মডিফায়ার, তারপরে পোস্ট মডিফায়ার। খেয়াল করো, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। ধরো তোমার পরীক্ষার হলে বললো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবা, যেমন এই যে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছে, এটা পরীক্ষার হলে থাকে। এটা এমন না যে আমি নিজে বানিয়ে দিয়েছি, এটা তোমাদের পরীক্ষার হলেও থাকবে। তোমাদের পরীক্ষার হলেও তোমাকে সুন্দর করে ব্র্যাকেটের মধ্যে বলে দিবে যে ইউজ ড্যাশ অ্যাজ এ প্রি মডিফায়ার। বললো যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, ইউজ ইনফিনিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। তার মানে তোমাকে নিজে চিন্তা করতে হচ্ছে না, পরীক্ষার হলে তোমাকে বলে দিচ্ছে যে কোন মডিফায়ারটা তোমাকে ইউজ করতে হবে। জাস্ট তোমাকে বুঝতে হবে যে ওই মডিফায়ারটা যে তোমাকে ইউজ করতে বলছে, সেই মডিফায়ারটা তুমি কিভাবে ইউজ করবা বা কোন জিনিসটা, আচ্ছা কোন জিনিসটা তুমি হচ্ছে ইউজ করবা। আচ্ছা, আমাদের লাইভ ক্লাসটা পাচ্ছি না কেন? ওকে, পেয়েছি। ওকে চলো, ওকে এবার আসো। যখন আমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমি কি করব? সিম্পল একটা জিনিস তোমাকে মনে রাখবা, অ্যাডজেক্টিভটাকে, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের দোষ বলা, গুণ বলা, অবস্থা বলা, সংখ্যা বলা, পরিমাণ বলা। কিন্তু যখন তোমাকে পরীক্ষার হলে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তোমার সংখ্যা এবং পরিমাণ চিন্তা করার দরকার নাই। কেন চিন্তা করার দরকার নাই? তার কারণটা হচ্ছে সংখ্যা এবং পরিমাণ আরেকটা প্রি মডিফায়ারের কাজ করে এক্সট্রা হিসাবে। কথা বুঝেছো? সে আরো একটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সংখ্যা এবং পরিমাণ। সো আমরা ওইটার দরকার নেই। আমরা তিনটা জিনিস মনে রাখবো, দোষ, গুণ, অবস্থা। আবার বলতেছি, তিনটা জিনিস মনে রাখবো, দোষ, গুণ, অবস্থা। তাহলে যখন আমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তাহলে আমার প্রথম কাজ কি? আমরা জানি প্রি মডিফায়ার তার পরের শব্দকে মডিফাই করে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে পরের শব্দটাকে খুঁজে বের করা। খেয়াল করো তো, পরের শব্দটা কে? এই যে ব্র্যাকেটের মধ্যে বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই। যখন আমাকে বলবে প্রি মডিফাই, আমি বলেছি আমরা খুঁজবো তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে ট্যালেন্ট। তাহলে আমাকে মডিফাই করতে হবে কাকে? ট্যালেন্টকে। এইবার তুমি এই ট্যালেন্টের সম্বন্ধে হয় দোষ বলবা, না হলে গুণ বলবা, না হলে অবস্থা বলবা। কথা বুঝতে পেরেছো? হয় দোষ, না হলে গুণ, না হলে অবস্থা। এবার ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি? আমরা জানি ট্যালেন্ট মানে ভালো কিছু, তাই না? আমরা জানি প্রতিভা। এখন প্রতিভা খারাপও হইতে পারে, ভালো হইতে পারে, তবে আমরা চেষ্টা করি ভালো প্রতিভাটার কথাই বলার জন্য। কথা বুঝতে পেরেছো? সো তুমি এইখানে গুণটা দিলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তুমি যদি এখানে বলো যে আই ট্রাই টু ডিসকভার দ্য, একজন অলরেডি কমেন্টে বলে দিয়েছে হিডেন ট্যালেন্ট, আমরা বলতে পারি সিক্রেট ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট, স্পেশাল ট্যালেন্ট,
কথা বুঝতে পেরেছো? যে আমি তার সম্বন্ধে বা তার ব্যাপারে একটা স্পেশাল ট্যালেন্ট হচ্ছে স্টুডেন্টের সম্বন্ধে খুঁজি সব সময়, যে আমি স্টুডেন্টের স্পেশাল ট্যালেন্ট খুঁজে পাই। তাহলে খেয়াল করো, মডিফাই করছে কাকে? মডিফাই করছে ট্যালেন্টকে। কি ইউজ করেছি? গুণ ইউজ করেছি। এখন তুমি যদি এখানে গুণ ইউজ না করে তুমি যদি এখানে দোষ বলো, তোমার কিন্তু ভুল হবে না। তুমি যদি এখানে বলো ডেঞ্জারাস ট্যালেন্ট, তাহলেও হবে। কথা বুঝতে পেরেছো? আনসার কিন্তু ভুল হবে না, কারণ দোষ মানেও অ্যাডজেক্টিভ, গুণ মানেও কি? অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করো, ইট ওয়াজ অ্যান ড্যাশ জার্নি। খেয়াল করো, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তোমাকে বলেছে কি ব্যবহার করতে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। কি হিসেবে ব্যবহার করতে? প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে। আমরা জানি প্রি মডিফায়ার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে। আবারও বলতেছি, প্রি মডিফায়ার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে জার্নি। তার মানে তোমাকে জার্নি সম্বন্ধে একটা ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা হয় হবে ভালো, না হলে হবে খারাপ। হয় হবে দোষ, না হলে কি হবে? গুণ। খেয়াল করো, তুমি কি বলতে পারো? ইট ওয়াজ অ্যান, যেহেতু অ্যান আছে তার মানে অবশ্যই ভাওয়াল দিয়ে শুরু করতে হবে। তুমি বলতে পারো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি, তাই না? যে এটা একটা মুগ্ধকর কি ছিল? জার্নি ছিল, তাই না? তাহলে অবশ্যই যেহেতু আমাদের এন আছে, তোমাকে ভাওয়াল দিয়ে শুরু করতে হবে। অলরেডি আমাদের রাফি কমেন্ট একটা বলেছে আনপ্রেডিক্টেবল। ডেফিনেটলি কোনো সমস্যা নেই, আনপ্রেডিক্টেবল জার্নি। আচ্ছা, আনপ্রেডিক্টেবল জার্নি। তাহলে খেয়াল করো যে আমাকে হয় দোষ বসাইতে হচ্ছে, না হলে গুণ বসাইতে হচ্ছে। তাহলে তুমি এইটুকু মনে রাখবা, পরীক্ষার হলে যখন, ভাই দেরি করলাম নাকি? না ভাই দেরি করনি। তাহলে খেয়াল করো, পরীক্ষার হলে যখন তোমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, হয় তুমি দোষ বসাবা, না হলে গুণ বসাবা। এখন কত হলো ভাইয়া, এমন একটা শব্দ দিল ওটার দোষ গুণ আমার মনে নাই, দোষ গুণ আমি খুঁজে পাচ্ছি না। কথা বুঝতে পেরেছ? দোষ গুণ আমি খুঁজে পাচ্ছি না। ওই মোমেন্টে আমি কি করবো? আমার মাথা কাজ করতেছে না, আমার আসলে এত কিছু মাথায় ঢুকে না। আর পরীক্ষার হলে বসলে আমি সব ভুলে যাই। ভাইয়া হয় গোড দিয়ে চলে আসবা, না হলে ব্যাট দিয়ে চলে আসবা যখন অ্যাডজেক্টিভের কথা বলবে। বাকিগুলোর ক্ষেত্রে না, যখন অ্যাডজেক্টিভ বলবে কিছু মাথায় আসতেছে না, কিছু মাথায় আসতেছে না, হয় গোড নাহলে ব্যাট দিয়ে চলে আসবা। যেমন আই ট্রাই টু ডিসকভার দ্য গুড ট্যালেন্ট অথবা ব্যাড ট্যালেন্ট। তাহলে যখন দেখবা যে বলছে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, কিন্তু তোমার মাথায় কিছু আসতেছে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মাথা থেকে সব আউলাই গেছে, গুড ব্যাড একটা দিয়ে চলে আসবা যখন পারবা না। কথা বুঝতে, এটা হচ্ছে লাস্ট ওয়ে বা লাস্ট ট্রিক, যখন একবারে মাথায় ব্ল্যাঙ্ক। কিন্তু যদি পারো তাহলে অন্য যে কোনো একটা ভালো একটা কিছু দিয়ে আসবা। তাহলে হয়, তাহলে মনে রাখবা যখন আমাকে বলতেছে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা হয় দোষ বসাবো, নাহলে গুণ বসাবো, নাহলে অবস্থা বসাবো। কথা বুঝতে পেরেছো? দোষ অথবা গুণটা দেওয়াটা হচ্ছে সহজ। ওকে, তাহলে এই ছিল আমাদের ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। এবার আসো নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। আবারও বলছি, ক্লাসটা একটু শেয়ার করে দিও ভাইয়ারা, এবং যারা যারা ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে আমাকে দিবা, তাকে অবশ্যই আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আমার মনে হয় তোমরা যদি স্লাইডটা ভালো করে দেখো, তোমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। কথা শুনেছো? সো ক্লাসটা শেয়ার করে অবশ্যই এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাতে ভুলো না। কথা বুঝতে পেরেছ? 01609815558। তোমাকে সাথে সাথে ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, এবং ক্লাসটা শেয়ার করে তুমি যদি তোমার টাইমলাইনে রেখে দাও, আমার মনে হয় তোমার জন্য সেটা ক্ষতি হবে না, বরং ভালো হবে। হ্যাঁ, অনেক সময় আমরা শেয়ার করতে চাই না, বন্ধুকে জানাইতে চাই না, যে বন্ধু বুঝে যাবে আমার টাইমলাইন দেখলে, আরে ও তো ক্লাস করতেছে, তার মানে ও মনে হয় সব পারে যাচ্ছে। এগুলো আমরা করি আর কি, বন্ধুদের সাথে যে জেলাসি, যে বন্ধু যেন না ই করে। এটা আমার নাম্বার না, এটা আমার বিজনেস নাম্বার, মানে অফিসিয়াল নাম্বার আর কি, আমার পেজের। ওকে, তাহলে দেখো, তাহলে এইবার আসো নাউন অ্যাডজেক্টিভ। আগেরটার মধ্যে আমরা শিখলাম শুধু অ্যাডজেক্টিভ, এবার আমরা শিখবো নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল করবো নাউন অ্যাডজেক্টিভটা কি। নাউন অ্যাডজেক্টিভটা হচ্ছে জাস্ট সিম্পল ওয়েতে মনে রাখবা, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খেয়াল করবা, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে এটাকে আমরা কি বলি? নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন কত হলো, যখন পরীক্ষার হলে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, তুমি আরেকটা নাউন ইউজ করবা। জাস্ট এইটুকু মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। তুমি এমন একটা শব্দ ইউজ করবা মডিফায়ার হিসেবে যেটা নাউন হবে।
আবারও বলতেছি, তুমি জাস্ট এমন একটা শব্দ ব্যবহার করবা যেই শব্দটা কি হবে, সেই শব্দটা নাউন হবে, নাউন হবে। জাস্ট সিম্পল একটা জিনিস খেয়াল করবা, এমন একটা শব্দ তুমি ব্যবহার করবা যেই শব্দটা অবশ্যই কি হবে ভাইয়া, যে শব্দটা অবশ্যই নাউন হবে। তাহলে খেয়াল করো, এখন এই যে অলরেডি আমাদের মানুষ 100+ ছিল, কমতে কমতে 77-এ চলে আসছে। এটার কারণ আছে, আমাদের ধৈর্য থাকে না। আমরা ভালো রেজাল্ট করতে চাই, ভালো ফলাফল করতে চাই, সব পারতে চাই, কিন্তু ক্লাস করার ধৈর্য আমাদের থাকে না। এটা আমি জানি। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে অনেকে ফ্রি দেখে আগেই ফেলে দেয়। ঠিক আছে, আমি একবার চিন্তা করছিলাম যে অল্প কিছু টাকা রাখবো কিনা। ঠিক আছে, কারণ আমি জানি যে ফ্রি দিলেই হচ্ছে মানুষ ফেলে দেয়, মনে করে যে আহা লাগবে না থাক, করছি। আমরা ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু আমরা ক্লাস করতে চাই না। এর প্রমাণ হচ্ছে এটা, যখন আমরা ক্লাস শুরু করেছিলাম আমাদের 1000 ক্রস করেছিল, এখন কমতে কমতে 80, একটু পরে 70-60-এ চলে আসবে। কেন আসবে জানো? কারণ ওই যে বাকিদের পুরা ক্লাসটা করার ধৈর্য নাই। এবং যার পুরা ক্লাসটা করারই ধৈর্য নাই, সে কিভাবে চিন্তা করে যে সে ইংলিশে এইচএসসিতে বা পরীক্ষায় A+ নিয়ে আসবে? অ্যাটলিস্ট তো মানুষের ক্লাসটা করার শিখার ধৈর্যটা থাকতে হবে, কারণ পরীক্ষার বাকি আর 2টা মাস, যারা 26 ব্যাচ। ঠিক আছে, তো তোমাদের তো এমনি মনের মধ্যে প্যারা থাকার কথা যে না আমি এনি হাউ ভালো করে শিখবো, আমার যেমনি হোক শিখতেই হবে। ঠিক আছে, তো একটু ক্লাসে মনোযোগী দাও। তাহলে খেয়াল করো যে যখন আমাকে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমার কাজ হচ্ছে আরেকটা নাউন ইউজ করা। যেমন দেখো, সাম অফ দ্য স্টুডেন্টস অফ খান সাহেব কলেজ রেসপেক্ট দেয়ার ড্যাশ, ইউজ নাউন টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো বলেই দিচ্ছে যে একটা নাউন দিয়ে আরেকটা নাউনকে মডিফাই করো। আবারও বলতেছি, কি মডিফায়ার হিসেবে ইউজ করতে বলছে? প্রি মডিফায়ার। আমি বারবার একটা কথা বলেছি, যখন তোমাকে ক্লাসে বলবে এখন থেকে প্রতিদিন ক্লাস হবে না ভাইয়া, প্রতিদিন ক্লাস নেওয়া তো আমার পক্ষে সম্ভব না, বাট ম্যাক্সিমাম সংখ্যক ক্লাস আমি নিব। বা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কিছু বলেন, অবশ্যই ফার্স্ট পেপার আমি যেটা করব, সেকেন্ড পেপার তো আমরা টপিক চাইলে পড়তে পারি, ফার্স্ট পেপার তো আমরা টপিক পড়বো না। ফার্স্ট পেপার আমি যেটা করব, তোমাদেরকে মডেল টেস্ট সলভ করাবো বা টেস্ট পেপার সলভ করাবো। ওই টেস্ট পেপার সলভের মাধ্যমে আমরা ফার্স্ট পেপারের জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। পাশাপাশি ফার্স্ট পেপারে যে রিটেন পার্টটা আছে, এই রিটেন পার্টগুলো কিভাবে লিখতে হয়, গ্রাফ এন্ড চার্ট কিভাবে লিখতে হয়, স্টোরি কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ তো সেকেন্ড পেপার অ্যাকচুয়ালি, ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলোর উপর আমরা ক্লাস করব। কথা বুঝতে পেরেছো? পাশাপাশি আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করবো বা মডেল টেস্ট সলভ করবো, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো। সো যারা ফার্স্ট পেপার নিয়ে ভয় পাচ্ছ, আমার মনে হয় যে ফার্স্ট পেপার নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। কথা বুঝতে পেরেছো? ফার্স্ট পেপার নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, আছি ইনশাল্লাহ। সেকেন্ড পেপারও সলভ করবো, ফার্স্ট পেপারও সলভ করবো। আসো একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি বারবার বলেছি, যখন তোমাকে বলবে যে প্রি মডিফায়ার ইউজ করতে, তুমি সবসময় খুঁজবা তার পরের শব্দটাকে। কেন পরের শব্দটাকে? কারণ প্রি মডিফায়ার সবসময় মডিফাই করে তার পরের শব্দটাকে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তার পরের শব্দটা কি? তার পরের শব্দটা হচ্ছে টিচার। টিচার মানে কি? শিক্ষক। তার মানে তোমাকে এই শিক্ষককে মডিফাই করতে হবে এমন একটা শব্দ দিয়ে, যেই শব্দটা একটা নাউন হবে, যেই শব্দটা একটা নাউন হবে। তার মানে তুমি শিক্ষক সম্বন্ধে একটা তথ্য দিবা, অবশ্যই কি ব্যবহার করে? নাউন ব্যবহার করে, নাম ব্যবহার করে। যেমন আমি বলতে পারি, সাম অফ দ্য স্টুডেন্ট অফ খান সাহেব কলেজ রেসপেক্ট দেয়ার ইংলিশ টিচার। কাকে রেসপেক্ট করে? ইংলিশ টিচারকে। ইংলিশটা কি? নাউন। কথা বুঝতে পেরেছি? ইংলিশটা কি ভাইয়া? নাউন। আবার আমি বলতে পারি রেসপেক্ট দেয়ার ক্লাস টিচার। ক্লাসটা কি ভাইয়া? নাউন। এই যে তুমি একটা নাউন দিয়ে একটা নাউনকে মডিফাই করতেছো, কি টিচার? ক্লাস টিচার। আবার তুমি এখানে বলতে পারো রেসপেক্ট দেয়ার কলেজ টিচার। কাকে রেসপেক্ট করে? তাদের কলেজের শিক্ষককে। তাহলে এই যে কলেজটা একটা কি? নাউন। তাহলে খেয়াল করো, একটা নাউন দিয়ে তুমি আরেকটা নাউনকে মডিফাই করেছো, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আবারও বলতেছি, যখন আমাদের ক্লাসের ডিউরিং টাইম বেসিক্যালি আমি জানি না, যতক্ষণ আমাদের শেষ করতে লাগে। কথা বুঝতে পেরেছো? আজকে প্রথম ক্লাস করতেছি, দেখি আমাদের কতক্ষণ লাগে। আমি ধারণা করতেছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। ওকে, তাহলে খেয়াল করো যে যখন আমরা দেখবো যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমার কাজ হবে আরেকটা নাউন ব্যবহার করা। সেকেন্ড কোশ্চেনটা দেখো, উই শুড কন্ট্রোল আওয়ার ড্যাশ। কি বলেছে? ইউজ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ বলা মানেই আমরা একটা কি ব্যবহার করব? একটা নাউন ব্যবহার করব। এইবার কি মডিফায়ার হিসেবে কাজ করতেছে? প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দ হচ্ছে প্রবলেম। তাহলে তোমার প্রবলেমকে মডিফাই করতে হবে কি দিয়ে? প্রবলেমকে মডিফাই করতে হবে আরো একটা নাউন দিয়ে।
আরো একটা নাউন দিয়ে। তাহলে উই শুড কন্ট্রোল আওয়ার, খেয়াল করো, একজন অলরেডি কমেন্ট করেছে সোশ্যাল, এটা হবে না। কেন হবে না ভাই আমি বলি, কারণ সোশ্যালটা নাউন না ভাইয়া, সোশ্যালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সোশ্যালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লাস নিচ্ছি। সোশ্যালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল করবা। তাহলে সোশ্যালটা হবে না ভাইয়া, নাউন লাগবে। তোমাকে বলতে হবে উই শুড কন্ট্রোল আওয়ার সোসাইটি প্রবলেম। সোসাইটিটা হচ্ছে নাউন, সোসাইটি মানে হচ্ছে সমাজ। উই শুড কন্ট্রোল আওয়ার কান্ট্রি প্রবলেম বা ভিলেজ প্রবলেম। কথা বুঝতে পেরেছো? উই শুড কন্ট্রোল আওয়ার ভিলেজ প্রবলেম, উই শুড কন্ট্রোল আওয়ার পপুলেশন প্রবলেম। আমাদের দেশে অনেক জনগণ না, অনেক মানুষ, এই যে পপুলেশন একটা নাউন। তার মানে তোমাকে বলতে হচ্ছে সোসাইটি বললো সঠিক, ভিলেজ বললো সঠিক, পপুলেশন বললো সঠিক। একজন বলেছে পার্সোনাল, এটা হবে না ভাইয়া। কেন হবে না? কারণ পার্সোনালটা অ্যাডজেক্টিভ, পার্সোনালটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, কারেন্টটাও অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করবো ভাইয়া, অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না, নাউন ব্যবহার করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সিরিয়াস প্রবলেমও হবে না ভাইয়া, কারণ সিরিয়াসটাও অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছো? সিরিয়াস ও অ্যাডজেক্টিভ। ইলেকট্রিসিটির প্রবলেম, এইটা হবে। কেন? কারণ ইলেকট্রিসিটিটা হচ্ছে নাউন, ইলেকট্রিসিটিটা হচ্ছে নাউন। তাহলে তোমাকে খেয়াল করতে হবে, তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবা না, তোমাকে আরো একটা কি ব্যবহার করতে হবে? আরো একটা নাউন ব্যবহার করতে হবে। তাহলে ক্লিয়ার? আবার আরেকটা কাজ তোমরা কইরো না, আমি এখানে 2-3টা করে এক্সাম্পল দিয়েছি, তুমি পারো দেখে আবার পরীক্ষার হলে এক্সাইটমেন্টে 3-4টা এক্সাম্পল দিয়েছো না, একটাই দিও ভাই, একটাই দিও। পারো দেখে আবার 2-3টা দিয়েছো না, তাহলে কিন্তু মার্ক পাবা না। লাগবে একটা, যেইটা তোমার কাছে ভালো লাগে, যেইটা তোমার কাছে সহজ লাগে, সেই একটা তুমি দিও ভাইয়া। জব প্রিপারেশনদের জন্য কাজে লাগবে কি? না ভাইয়া, কাজে লাগবে না, কারণ জব প্রিপারেশনে মডিফায়ারটা ওইভাবে আসে না। ওকে, এডুকেশন প্রবলেম, এইটা সঠিক, এইটা সঠিক, গুড। তাহলে এই যে অনেকে সঠিক আনসার দিচ্ছ, ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে না তোমরা পারতেছো বা ধরতে পারতেছো। কথা বুঝতে পেরেছো? ওকে, গুড। আবারও বলতেছি ভাইয়া, খুব কষ্ট না হলে ক্লাসটা শেয়ার করে দাও, অথবা এই যে একজন যেমন বন্ধুদেরকে মেনশন করেছে, তোমার যে বন্ধুরা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে বা 27 ব্যাচ তোমার যে বন্ধুরা আছে সামনের বছর এইচএসসি পরীক্ষা দিবে, তাদেরকে একটু শেয়ার করে দাও বা মেনশন করে দাও, যেন তারা একটা ক্লাসটা করতে পারে। আমার মনে হয় যে তারা যদি ক্লাসটা দিয়ে কিছু শিখে, তোমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমিও সওয়াব পাবো, তুমিও সওয়াব পাবা। ঠিক আছে? সো একটু শেয়ার করে দিও, যদি তোমার জন্য খুব বেশি বার্ডেন না হয়। ভাইয়া এইটুকু করতেছে তোমাদের জন্য, আমার মনে হয় তোমরা এটুকু করতে পারো। বসে পানি খেতে হবে। আচ্ছা, মনে রাখলাম ইনশাল্লাহ ভাইয়া, মনে করে এদের জন্য থ্যাঙ্কস। ওকে, আসো, ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ? খেয়াল করবা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা, দিস, দ্যাট, দিস এবং দোস। এই 4টাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। এখন কথা হলো ভাইয়া, পরীক্ষায় যখন বলবে ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি তো 4টা ব্যবহার করতে পারবা না, তোমাকে ব্যবহার করতে হবে কয়টা? তোমাকে ব্যবহার করতে হবে যে কোনো একটা, তাই না? এখন তোমাকে বুঝতে হবে তাহলে সেই একটা কোনটা হবে। খেয়াল করবো, সেই একটা কোনটা হবে, খেয়াল করবা, একটু মনে রাখবা 4টার ডিফারেন্সটা কি কি। প্রথমত, দিস এবং দিস এই দুইটা মিন করে হচ্ছে কাছে, দ্যাট এবং দোজ এই দুইটা মিন করে হচ্ছে দূরে। তার মানে তোমাকে যদি এমন কিছু মিন করে যেটা কাছে, তাহলে তুমি হয় বসাবা দিস, না হলে বসাবা দিস। যদি এমন কিছু বুঝায় যেটা দূরে, তাহলে তুমি বসাবা দ্যাট অথবা দোজ। আবারও বলতেছি, কাছে হলে দিস অথবা দিস, দূরে হলে দ্যাট অথবা দোজ। আবার দুইটা তো তুমি বসাইতে পারবা না, ধরো দিস দিস দুইটা বসাইতে পারবা না, কয়টা বসাইতে হবে? একটা বসাইতে হবে। ভাই ক্লাস টাইমে কমেন্ট বলবে, আচ্ছা অবশ্যই ভাইয়া, খেয়াল করবো। তাহলে এই যে আমাদের খেয়াল করবা, বসাইতে হবে কয়টা? বসাইতে হবে একটা। সেই একটা আমি কিভাবে বুঝবো? খেয়াল করবা, সেই একটা হচ্ছে দিস এবং দ্যাট এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, দিস এবং দোজ এই দুইটা হচ্ছে প্লুরাল। তার মানে তোমাকে এমন কিছু বুঝাচ্ছে যেটা কাছে কিন্তু সিঙ্গুলার, তাহলে তুমি কি বসাবা? দিস। কাছে কিন্তু প্লুরাল, তাহলে তুমি কি বসাবা? দিস। দূরে কিন্তু সিঙ্গুলার, তাহলে তুমি কোনটা বসাবা? দ্যাট। দূরে কিন্তু প্লুরাল, তাহলে তুমি কোনটা বসাবা? দোস। আবারও বলতেছি, একটু জাস্ট মনোযোগ দাও। কাছে সিঙ্গুলার, দিস, THIS। কাছে প্লুরাল, দিস, THESE। দূরে সিঙ্গুলার, দ্যাট। দূরে প্লুরাল, দোস। আই হোপ যে আমরা এটুকু ক্লিয়ার। ওকে, এবার খেয়াল করো, I have 10 টাকা in my pocket. Use demonstrative as a pre-modifier. খেয়াল করো, কি ইউজ করতে বলেছে? ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলেছে। আমরা এইটুকু জানি, ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা,
দিস, দ্যাট, দিস, দোজ। প্রথমে কি বলেছে? আই হ্যাভ 10 টাকা ইন মাই পকেট। খেয়াল করো, আমার কাছে 10টা টাকা আছে। কোথায় আছে? আমার পকেটে আছে। তোমরাই আমাকে বলো, পকেট কি দূরে হয় না কাছে হয়? অবশ্যই কাছে। আমরা এইখানে পকেট রাস্তাঘাটে এরকম কখনো হয় না। আমরা যেখানে পকেটও সেখানে, তার মানে অবশ্যই কাছে। যেহেতু মিন করতেছে কাছে, তার মানে হয় আমাদের হবে দিস, না হলে কি হবে? দিস। এবার তোমরা একটু কমেন্টে জানাও তো, প্রথমটার আনসার কি হবে? দিস হবে নাকি দিস হবে? মানে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আচ্ছা, অনেকে আনসার দিয়েছো। মারজান বলেছে দিস, মশুর বলেছে দিস, অবিগন বলেছে দিস, মিনহাজ বলেছে দিস। একটু কমেন্টে রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসের মধ্যে আছো। জাস্ট আমাকে এইটুকু বলো, তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে? যেহেতু কাছে, এইটুকু শিওর যে হয় দিস না হলে দিস। কোনটা হবে মনে হচ্ছে? 27 ব্যাচের জন্য আপনার কি কোনো কোর্স আছে? আসবে এই হয়তো 2 উইকসের মধ্যে 27-এর জন্য স্পেশাল একটা কোর্স আসতেছে। ওকে, তাহলে আসো, খেয়াল করো দিস, আচ্ছা ভার্ব সিঙ্গুলার, তাই দিস। ওকে, খেয়াল করো, এত ভার্বটার খোঁজার দরকার নেই। আমার কথাটা ফলো করো। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম প্রি মডিফায়ার নিজে আগে বসে, তাই না? এবং সে মডিফাই করে তার কোন শব্দকে? মডিফাই করে তার পরের শব্দকে। তার মানে তোমার কাজ হচ্ছে তার পরের শব্দটাকে খোঁজা। খেয়াল করো তো, তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা কি মানি না? তার পরের শব্দটা কি? মানি। এখন দেখো তো, মানিস আছে নাকি মানি আছে? অবশ্যই মানি আছে, তার মানে সিঙ্গুলার। আর একটা ব্যাপার হচ্ছে মানি আনকাউন্টেবল, সে সব সময় সিঙ্গুলার। ধরো তুমি মানিটা বুঝলা না, দেখো তো তারপরে আবার কি আছে? ইজ আছে। ইজ তো আর ভাইয়া প্লুরালের সাথে কখনো বসতে পারে না। তার মানে ডেফিনেটলি আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে দিস। গুড, সবাই সঠিক আনসার দিয়েছো। এটা দেখে আমাদের হচ্ছে আমার ভালো লাগলো। কেন ভালো লাগলো? আমি বুঝতে পারলাম যে আমি যে আসলে পড়াচ্ছি তোমরা ধরতে পারতেছো। ধরতে না পারলে সঠিক আনসার করতে পারতা না। আনসারটা হবে দিস। আবার বলতেছি দিস, কারণ সিঙ্গুলার আছে এবং যাকে মডিফাই করেছে সে সিঙ্গুলার। এবার পরেরটা দেখো, I miss dash days which I spent in my childhood. বলেছে use demonstrative as a pre-modifier. আমরা জানি demonstrative কয়টা? 4টা। This, that, this, those. প্রথমত খেয়াল করো, বলেছে I miss dash days which I spent in my childhood. বলেছে আমি সেই দিনগুলাকে মিস করি যেই দিনগুলা আমি চাইল্ডহুড বা বাল্যকালে কাটিয়েছিলাম, শৈশবকালে কাটিয়েছিলাম। ভাইয়া তুমি নিজেই বলো তো, শৈশবকাল কি আজকের কথা? না, শৈশবকাল অনেক দিন আগের কথা। তাহলে অনেক দিন আগের কথা হলে কি কাছে নাকি দূরে? ডেফিনেটলি দূরে। তাহলে আমাদের দূরে বুঝাইতে কোন দুইটা বসে দেখো তো? দূরে বুঝাইতে বসে দ্যাট অথবা দোস। তাহলে তুমি এইটুকু শিওর হয়ে গেলা যে এইখানে আমাকে ডেমনস্ট্রেটিভ হয় বসাতে হবে দ্যাট, না হলে বসাইতে হবে দোস। এবার আমরা জানি প্রি মডিফায়ার কাকে মডিফাই করে? তার ঠিক পরের শব্দকে। তার ঠিক পরের শব্দকে। দেখো আমাদের ব্র্যাকেটের ঠিক পরের শব্দটা কে আছে? পরের শব্দটা আছে ডেইস। ভাইয়া ডেইস মানে কি একদিন নাকি অনেক দিন? অবশ্যই অনেক দিন। আর শৈশবকাল তো একদিনের হয় না। আমরা কখনো একদিনে বড় হয়ে গেছি বাংলা মুভির মতো? না, অনেক দিন টাইম নিয়ে বড় হয়েছি। তার মানে অনেক দিন, প্লুরাল। আর প্লুরাল হলে দিস হয় না, দ্যাট হয় না। প্লুরাল হলে কোনটা হয়? দোজ হয়। আমরা কি ভাই ক্লিয়ার? জাস্ট একটু কমেন্টে আমাকে রেসপন্স করো যে আমরা কি ক্লিয়ার কিনা, এবং আমি যে বুঝাচ্ছি তোমরা আসলে ধরতে পারছো কিনা বা কঠিন লাগছে কিনা। একটু জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা পরেরটাতে চলে যাবো। জাস্ট একটু রেসপন্স করো, আমি একটু দেখি যে তোমরা ধরতে পারছো কিনা। একটু ধরতে পারছো কিনা, একটু জাস্ট কমেন্ট করে জানো। জাস্ট 2 সেকেন্ড, 10 সেকেন্ড সময়। ধরতে পারছি কিনা? ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। একটু রেসপন্স করো ভাইয়া, রেসপন্স করলে আমি আসলে বুঝতে পারি। যদি তোমরা রেসপন্সটা না করো আমি তো আসলে বুঝতে পারবো না যে তোমরা আসলে মাথায় নিতে পারতেছো না তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ভাইয়া যদি ডেমনস্ট্রেটিভ বাদ দিয়ে ইনফিনিটিভ কেমনে করবো? ডেমনস্ট্রেটিভ বাদ দিয়ে তুমি ইনফিনিটিভ কেন করতে যাবা ভাইয়া? কারণ ডেমনস্ট্রেটিভ একটা আলাদা মডিফায়ার, ইনফিনিটিভ একটা আলাদা মডিফায়ার। যখন তোমাকে বলবে ইনফিনিটিভ তখন তুমি ইনফিনিটিভই করবা, যখন তোমাকে বলবে ডেমনস্ট্রেটিভ তখন তুমি ডেমনস্ট্রেটিভই করবা। একটার সাথে আরেকটা মিলাইতে গেলা কেন ভাইয়া? ওকে ভাই, আপনাকে অফলাইনে ব্যাচ আছে ঢাকায়, মোহাম্মদপুর এবং সায়েন্স ল্যাবে। ওকে আসো, ডিস্ট্রিবিউটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবা ডিস্ট্রিবিউটিভ কোনটা? ডিস্ট্রিবিউটিভ আমি লিস্ট দিয়ে দিয়েছি। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। সোজা কথা, ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, নান। আচ্ছা
ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা যদি একটু রেসপন্স করো আমি বুঝতে পারি, বাট আমি বুঝি না যে একটু মানুষ কমে যায় কেন। তারা কি ধরতে পারতেছে না নাকি তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি যেভাবে দেখাচ্ছি উপর দিয়ে তো যাওয়ার কথা না। ওকে ওকে, খেয়াল করো, এদেরকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে আমি ইউজটা কোথায় করব, খেয়াল করবা। প্রথমত হচ্ছে আমরা জানি ইচ এবং এভরি, এই দুইটা মানে হচ্ছে প্রত্যেক। প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে হচ্ছে বুঝায় অনেকজনকে, বাট অনেকজনের মধ্যে সবাইকে আলাদা আলাদা করে বোঝায়। ভাই 8টার মধ্যেই ক্লাস শেষ হবে? নো, 8টার মধ্যে মনে হয় শেষ হবে না, আরেকটু বেশি টাইম লাগবে ভাইয়া, একটু বেশি টাইম লাগবে, হয়তো 8:30টার মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। খুব বেশি টাইম আমি নিব না, কথা বুঝেছো? ওকে, 8টা থেকে 8:30টার মাঝখানে রাখার চেষ্টা করবো। হ্যাঁ ওকে, তোমরা একটু মনোযোগ দাও। খেয়াল করে, ইচ এভরি মানে হচ্ছে প্রত্যেক। আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একটা। খেয়াল করবা, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একটা। নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একটাও না। খেয়াল করবা, নান মানে হচ্ছে না, ডাইরেক্ট কোনোটাই না, সোজা কথা। কোনোটাই না। আর এই নানেরই পজিটিভ ভার্সন হিসাবে আমাদের বসে হচ্ছে এনি। আচ্ছা, এবার খেয়াল করো, ড্যাশ ইউজ ডিস্ট্রিবিউটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবা, অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা জানি প্রি মডিফায়ার মডিফাই করে তার কোন শব্দকে? তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে স্টুডেন্ট। বলেছে ড্যাশ স্টুডেন্ট গেট দ্য প্রাইজ। তার মানে কি? প্রত্যেক স্টুডেন্টই পুরস্কার পেয়েছে। আর প্রত্যেক স্টুডেন্ট পুরস্কার পেয়েছে মানে আমরা কি বসাবো? ইচ অথবা এভরি। তুমি এখানে ইচ বসাইলো সঠিক, তুমি এভরি বসাইলো সঠিক। আবারও বলতেছি, ইচ বসাইলো সঠিক, এভরি বসাইলো সঠিক। তুমি বলতে পারো ইচ স্টুডেন্ট গেট দ্য প্রাইস বা গেটস দ্য প্রাইস। এখন কথা হলো ভাইয়া, ইচ এভরির মধ্যে কি কোনো পার্থক্য নাই? হ্যাঁ আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তবে সেই সূক্ষ্ম পার্থক্যটা তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে না, সেটা অ্যাডমিশনে আসে। যখন তোমরা অ্যাডমিশন পিরিয়ডে আসবা তখন আমি এই দুইটার পার্থক্য তোমাদেরকে দেখাই দিব, স্লাইটলি পার্থক্য দেখাই দিব। তবে এখন সেটা ব্রেনের মধ্যে নিয়ে আমি চাই না তোমার প্রেশারাইজ করো, তাহলে তোমার দরকারি জিনিসটা তুমি ভুলে যাবা। ওটা অ্যাডমিশনে আসে। সো তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা তারপরে আমি এই দুইটার পার্থক্য আমি ক্লিয়ার করে দিব যে ইচ এবং এভরির মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। ওকে, তারপরে দেখো, ড্যাশ ডিস্ট্রিবিউটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, ড্যাশ অফ দ্য রোড সাইড বিকাম টু স্লিপারি। তুমি খেয়াল করো, খেয়াল করো, নাউনটা কি আছে? নাউনটা আছে হচ্ছে রোড সাইড। কি আছে ভাইয়া? রোড সাইড। এখন তুমি খেয়াল করো, রাস্তার সাইড কয়টা হয়? রাস্তার সাইড দুইটা হয়, হয় এই পাশ না হলে ওই পাশ। খেয়াল করো, পোস্ট মডিফায়ার কি হার্ড? পোস্ট মডিফায়ার আরো সহজ ভাইয়া। খেয়াল করো, তাহলে রাস্তার সাইড হচ্ছে দুইটা, আর দুইটা মানে আমাদের কি বসবে? হয় আইদার না হলে নাইদার। খেয়াল করো, হয় আইদার না হলে নাইদার। এখন নাইদার মানে কি? নাইদার দুইটাকেই বোঝায় একসাথে, দুইটাই। হয় দুইটাই ভালো না হলে দুইটাই খারাপ, হয় দুইটাই ভালো না হলে দুইটাই খারাপ। আর আইদার মানে কি? দুইয়ের মধ্যে একটা। তার মানে এখানে আইদারটা কাকে মিন করতেছে? সিঙ্গুলারকে মিন করতেছে। দ্যাটস ওয়াই আইদারের ক্ষেত্রে নাউনটা সিঙ্গুলার থাকে। যেমন তুমি এখানে দেখো, আইদার অফ দ্য রোড সাইড, এখানে কি সাইডস আছে নাকি সাইড? সাইড আছে, তার মানে দুই সাইডকে বোঝাচ্ছে না, একটা সাইডকে বোঝাচ্ছে, রাস্তার একটা সাইডকে বোঝাচ্ছে। যদি সাইডস বলতো তাহলে আমরা দুইটা সাইডকে বুঝতাম। যেহেতু একটা সাইডকে বোঝাচ্ছে তার মানে 100% আনসার কি হবে? আইদার হবে। আমি এখানে আইদার অফ লিখে দিচ্ছি দেখি, আবার তোমরা আইদার অফ লিখে দিও না ভাইয়া। কেন? কারণ অলরেডি সেন্টেন্সে কি আছে? অফ আছে। একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখো। হ্যাঁ, এক্সাইটমেন্টে ভুল করা যাবে না যে ভাইয়া বোর্ডের মধ্যে টাইপ করে রাখছে আইদার অফ, তাহলে আমিও আইদার অফ লিখে দিয়ে আসবো না। অফ আছে অলরেডি, অফ আছে অলরেডি। সো তোমাকে শুধু কি দিতে হবে? শুধু আইদার দিতে হবে। তাহলে আইদার অফ দ্য রোড সাইড। এখন নাইদার কখন দিতাম? যদি রোড সাইডস হইতো। আবার বলতেছি, রোড সাইডস, রোড সাইডস, তখন আমরা হচ্ছে নাইদার দিতাম, কারণ নাইদার দুইটাকে একসাথে মিন করে। এবার আসো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? খেয়াল করবা, প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সিম্পল জিনিস মনে রাখবা, প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যখন তোমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, তোমার কাজ হবে জাস্ট একটা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। আবারও বলতেছি, এক কমেন্ট কি করতেছো বারবার ভাইয়া? বা এইচএসসি 27 ব্যাচ, এখনো ইংলিশ পড়া শুরু করিনি, অনেক টেনশন আছে, এখন থেকে শুরু করলে কি এনাফ টাইম আছে?
এ 26-এর সাথে ক্লাস করতেছ, ওদের 2 মাস টাইম আছে। তো ওরা যদি 2 মাসে কভার দেওয়ার চিন্তা করতে পারে, ওরা যদি 2 মাসে প্রিপারেশনের চেষ্টা করতে পারে, তো তুমি তো 27 ব্যাচ, তোমার তো অ্যাটলিস্ট আরো 1 বছর আছে, তো তুমি টেনশন করতেছো কেন? 100% সম্ভব তুমি এখনো শুরু করলে। রোড সাইড প্লুরাল না ভাইয়া, রোড সাইডস প্লুরাল। রোড সাইডস, সাইডস মানে 2টা সাইড, সাইড মানে একটা সাইড। খেয়াল করবা, যখন আমাদের নাউনটা প্লুরাল হয় তার সাথে কি বসে? এস বা ইএস। হ্যাঁ, তো রোড সাইডস হলে প্লুরাল হইতো। কথা বুঝেছ? ওকে, আসো তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন আমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, তোমার কাজ হচ্ছে জাস্ট ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। যেমন তুমি খেয়াল করো, সুদীপ্ত লাইক ইজ ড্যাশ রুম, যেহেতু প্রি মডিফায়ার কাকে মডিফাই করে? তার পরের শব্দটাকে। তার পরের শব্দটাকে, তার পরের শব্দটা হচ্ছে রুম। তাহলে রুমকে মডিফাই করতে হবে কি দিয়ে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে। হ্যাঁ, একজন অলরেডি কমেন্ট করেছে, তুমি বলতে পারো রিডিং রুম, তুমি বলতে পারো ডান্সিং রুম, যে রুমে সে ডান্স করে। তুমি বলতে পারো প্লেইং রুম, যে রুমে সে খেলে, যে রুমে সে গেম খেলে, গেমিং রুম। যেইটা বলো কোনো সমস্যা নাই ভাইয়া, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে একটা ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। স্লিপিং রুম সঠিক, কোনো টেনশন নাই ভাইয়া, কোনো টেনশন নাই ভাইয়া। কথা বুঝতে পেরেছো? তাহলে রিডিং রুম, ডান্সিং রুম, প্লেইং, যেটাই। আবারও বলতেছি, এক্সাইটমেন্ট আবার 3-4টা দিয়ে চলে এসো না ভাইয়া, সহজ লাগতেছে 2-3টা দিয়ে আসি না রে ভাই, তাহলে কিন্তু মার্কস পাবা না। একটাই দিয়ে এসো, আইদার রিডিং, না হলে ডান্সিং, না হলে গেমিং, না হলে প্লেইং, না হলে স্লিপিং, যে কোনো একটা দিয়ে এসো। পরেরটা দেখো, রহিম স্টুড অন দ্য ড্যাশ ট্রেন। এবার খেয়াল করো, তাহলে তোমার মডিফাই করতে হবে কাকে? ট্রেনকে। ট্রেন সম্বন্ধে তোমাকে মডিফাই করতে হবে কি ব্যবহার করে? ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে। হ্যাঁ, ইটিং রুম, কোনো সমস্যা নাই, হবে ভাইয়া। খেয়াল করো, কি ব্যবহার করে? ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে। তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো রানিং রুম, রানিং ট্রেন, রানিং রুম বলতেছি। বলতে পারো স্ট্যান্ডিং ট্রেন, বলতে পারো মুভিং ট্রেন, যেইটা বলো ভাইয়া। তোমার কাজ হচ্ছে ট্রেনকে মডিফাই করা, কি ব্যবহার করে? ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে। তুমি রানিং বললেও সঠিক, স্ট্যান্ডিং বললেও সঠিক, মুভিং বললেও সঠিক। তবে একটা কাজ করা যাবে না, যেটা আমরা পরীক্ষার সময় অনেকে করে ফেলি, অবাস্তব আজগুবি কোনো সেন্টেন্স লেখা যাবে না, যেই সেন্টেন্সটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। যেমন তুমি লিখে দিলা, আর রহিম স্টুড অন দ্য ফ্লাইং ট্রেন। গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, কারণ তুমি ভার্ব প্লাস আইএনজি ইউজ করেছো, কিন্তু এটা একটা অবাস্তব কথাবার্তা। ট্রেন কি কখনো উড়ে বেড়ায়? এটা কি সম্ভব? না। তার মানে মার্কস কি তুমি পাবা? পাবা না। তো এইটা একটু খেয়াল রাখো, তোমার সেন্টেন্স যেন বাস্তবতার বাহিরে না চলে যায়, যেন বাস্তবতার মধ্যে থাকে। এইটা একটু খেয়াল রাখো ভাই। হ্যাঁ, এমন কিছু লিখো না যেটা দেখলে টিচার আকাশ থেকে পড়ে, হাই হাই বলে কি, এই ট্রেন দিয়ে উড়ে বেড়াচ্ছে, তো বিপদের কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা, তারপরে দেখো, পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। আগেরটা আমরা দেখেছি কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা কি দেখেছি? পাস্ট পার্টিসিপল। পার্থক্যটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিচি। তার মানে যখন তোমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি ব্যবহার করবা ভার্ব প্লাস আইএনজি। যখন তোমাকে বলবে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি ইউজ করবা হচ্ছে বিচি। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, মোটু পাতলু তো ট্রেনে উড়ে, হ্যাঁ ওটা ওটা কার্টুনে উড়ে, বাস্তবে উড়বে না। হ্যাঁ, দেখো, মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। বলেছে প্রি মডিফাই করতে। প্রি মডিফায়ার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে ওয়াটার। তাহলে মডিফাই করব কাকে? ওয়াটারকে। কি দিয়ে? বি3 দিয়ে, পাস্ট পার্টিসিপল দিয়ে। কি দিয়ে? বি3 দিয়ে। আবারও বলতেছি, পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে বি3। তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার, দূষিত পানি। তুমি বলতে পারো কন্টামিনেটেড ওয়াটার, তাই না? এই যে বি3, পলিউটেড ওয়াটার বা কন্টামিনেটেড ওয়াটার। যে বেশিরভাগ গ্রামের মানুষ হচ্ছে দূষিত পানি কি করে? পান করে। তাহলে যখন তোমাকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল, তুমি কি বসাবা? ভার্ব প্লাস আইএনজি। প্যাচ লাগাবা না কিন্তু। হ্যাঁ, যখন তোমাকে বলবে পাস্ট পার্টিসিপল, তুমি কি ব্যবহার করবা? বি3 ব্যবহার করবা। যেমন বললো, উই শুড রেসপেক্ট আ ড্যাশ ম্যান। খেয়াল করবা, পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলছে, যেহেতু প্রি মডিফায়ার কাকে মডিফাই করবে? তার পরের শব্দকে। তার পরের শব্দকে ম্যান। তাহলে মডিফাই করতে হবে কাকে? ম্যানকে। কি দিয়ে? পাস্ট পার্টিসিপল দিয়ে। আবারও বলতেছি, কি ব্যবহার করে?
পাস্ট পার্টিসিপল ব্যবহার করে। খেয়াল করবা, তাহলে আমি কি বলতে পারি? উই শুড রেসপেক্ট আ লার্নড ম্যান, তাই না? লার্নড ম্যান, যেই লোকটা হচ্ছে শিক্ষিত। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এবার যদি এখানে এ না থাকে এন থাকতো, তখন আমি লার্ন না দিয়ে তখন আমি দিতাম এডুকেটেড। এডুকেটেড কেন এডুকেটেড দিতাম? তখন এই যে এন থাকলে কি দিয়ে শুরু করা যায়? ভাওয়াল দিয়ে শুরু করা যায়। কিন্তু যেহেতু এন ছিল না, এই জন্য আমি এডুকেটেড না বলে আমি কি বলেছি? লার্নড বলেছি। কথা বুঝতে পেরেছো? লার্ন মানেও শিক্ষিত, এডুকেটেড মানেও কি? শিক্ষিত। কথা বুঝতে পেরেছো? জাস্ট তোমার লাগবে কি? বৃদ্ধি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, অনেস্টেড বলে বিশ্বে কোনো শব্দ নাই। এমডি মশিউর রহমান, পরীক্ষার হলে এই কাজ করা যাবে না। এই কাজ আমরা মাঝে মাঝে করি। আমরা মাঝে মাঝে এমন এক শব্দ বসাই দিয়ে চলে আসি যেই শব্দ বিশ্বে নাই। ভাইয়া, নতুন শব্দ তো আবিষ্কার করা যাবে না। তুমি এখন ইংলিশের আইনস্টাইন হও নাই যে তুমি নতুন শব্দ আবিষ্কার করবা। তো পরীক্ষার হলে এটা খেয়াল রাখো, এমন কোন শব্দ লিখো না যেই শব্দের মাধ্যমে তুমি নতুন শব্দ আবিষ্কার করে ফেলো। কারণ তুমি যদি নতুন শব্দ আবিষ্কার করে ফেলো, টিচার হয়তো খুশি হবে কিন্তু তুমি মার্কস পাবা না। কথা বুঝতে পেরেছো? সো নতুন শব্দ আবিষ্কার করো না। আচ্ছা, ওয়ার্কম্যান হয় না ভাইয়া, ওয়ার্কিং ম্যান হয়। প্রমোহন। ওকে, আসো কোয়ান্টিফায়ার। হোয়াট ইজ কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার? খেয়াল করো, অ্যাডজেক্টিভের প্রথম দিকে যখন আমি একটা কথা বলেছিলাম বা রাইটিং এর জন্য কোন কোন বলবো, যে কোনো একটা বই ফলো করবে। আমি স্পেসিফিক কারো বইয়ের কথা বলবো না, যেটা ভালো লাগে ওইটাই ফলো করো। হ্যাঁ, খেয়াল করো, কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। আমি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের একটা জিনিস আছে সংখ্যা এবং পরিমাণ। খেয়াল করবা, সংখ্যা এবং পরিমাণ, এই দুইটা জিনিসকেই অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। খেয়াল করবা, কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার দুইটা একই জিনিস। পরীক্ষায় আসলে তোমরা আবার যেন কনফিউশনে না পড়ে যেও। হ্যাঁ, যদি বলে কোয়ান্টিফায়ার একই, ডিটারমিনার বললেও একই, তোমরা আবার দুইটাকে আলাদা ভাইবা, পরীক্ষায় ভুল করে ফেলো না, দুইটা একই জিনিসকে রেফার করে। কথা বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবা, এই কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার মানে কি? সংখ্যা বা পরিমাণ। এখন কথা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার অনেকগুলা, মাচ, লিটল, এ লিটল, লিটল অ্যারাউন্ড, প্লুরাল হচ্ছে মেনি, ফিউ, সাম, গ্রেট ডিল অফ, আর্টিকেল এ এন, দা, নাম্বার 1 2 3 4, এরা সবই হচ্ছে ডিটারমিনার। কিন্তু ঝামেলাটা যেটা হয়, পরীক্ষার হলে যখন কোনো একটা শব্দ আসে আমাদের মাথায় কাজ করে না, এতগুলা জিনিস মাথায় থাকে না, আমরা প্যাচ লাগাই ফেলি, আমাদের মাথা ওই যে বললাম না হ্যাং হয়ে যায়। ওই মোমেন্টে আমার কাজ কি? তুমি সিম্পল দুটা জিনিস মনে রাখবা। যদি দেখো যেই নাউনটাকে মডিফাই করতে বলতেছে বা যাকে মডিফাই করতে বলতেছে সে যদি সিঙ্গুলার হয়, খেয়াল করবা, তাহলে আর্টিকেল এ বসাই দিয়ে চলে আসবা যদি সে সিঙ্গুলার হয়। আর সে প্লুরাল হয় অথবা আনকাউন্টেবল হয়, তাহলে সাম বসাই দিয়ে চলে আসবা। আর মনে রাখবা, এই ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার সবসময় মডিফাই করে নাউনকে। আর নাউন সংখ্যা পরিমাণের দিক দিয়ে হয় তিন ধরনের, হয় সে সিঙ্গুলার হবে, না হলে সে প্লুরাল হবে, না হলে সে আনকাউন্টেবল হবে, মানে তাকে গণনা করা যাবে না। সো তুমি এই তিনটা জিনিস যা সিম্পল মনে রাখবা। আমার মনে হয় এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখো, আমার মনে হয় তোমার খুব কষ্ট হবে না। তাহলে তুমি খেয়াল করবা, যদি দেখো সে সিঙ্গুলার তুমি বসাই দিবা এ, যদি দেখো সে প্লুরাল অথবা আনকাউন্টেবল বসাই দিবা সাম। একবারে সহজ করে দিলাম ভাই, এইটা তো মনে রাখতে পারবা, এইটা তো মনে রাখতে পারবা আমার মনে হয়। কথা বুঝতে পেরেছ? খেয়াল করবা, এই সিম্পল একটা জিনিস মনে রাখলে তুমি পেরে যাচ্ছ। খেয়াল করো, আবারও বলতেছি, যখন তুমি দেখবা সিঙ্গুলার তুমি আর্টিকেল এ বসাই দিয়ে চলে আসবা, যখন তুমি দেখবা যে প্লুরাল অথবা আনকাউন্টেবল সাম বসাই দিয়ে চলে আসবা। বাকিগুলা মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। আর যদি পারো তাহলে বাকিগুলো ইউজ করো, না পারলে বাকিগুলো ইউজ করার দরকার নাই। কথা বুঝতে পেরেছো? যেমন তুমি খেয়াল করো, দ্য ম্যান হ্যাজ ড্যাশ মানি। দেখো মডিফাই করতে বলছে কাকে? মডিফাই করতে বলছে মানিকে, কারণ আমরা জানি প্রি মডিফায়ার তার পরের শব্দকে মডিফাই করে। এবার মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানিকে গণনা করা যায় না, এটা সবসময় মনে রাখবা। টাকা গণনা করা যায়, মানি গণনা করা যায় না। টাকা মানি এক না, মানি মানে সম্পদ আর টাকা মানে যেটা টাকা। কথা বুঝতে পেরেছো? যেহেতু সে আনকাউন্টেবল তুমি কি বসাই দিয়ে চলে আসবা? সাম বসাই দিয়ে চলে আসবা। কথা বুঝতে পেরেছো? এবার দেখো, দ্য বয় হ্যাজ বট ড্যাশ বার্ডস। দেখো মডিফাই করতে বলছে কাকে? মডিফাই করতে বলছে বার্ডসকে। ভাইয়া বার্ড কি প্লুরাল না? প্লুরাল না, তাহলে যেহেতু প্লুরাল সাম বসাই দিয়ে চলে আসো। এখানে তুমি মেনি বসাইলেও সঠিক, ফিউ বসাইলেও সঠিক, 3 4 5 6 বসাইলেও সঠিক, কিন্তু যেহেতু অনেকগুলা মনে রাখা আমাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা এতগুলো মনে রাখবো না, সাম দিয়ে চলে আসবা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার?
কথা বুঝতে পেরেছো? আমার মনে হয় যারা ক্লাসে মনোযোগ দিচ্ছ তোমাদের আর সারা জীবন এই মডিফাই নিয়ে টেনশন করতে হবে না। আমি এইটুকু বলতে পারি, যদি একটু মনোযোগ দিয়ে থাকো, কথা বুঝতে পেরেছো, যদি একটু মনোযোগ দিয়ে থাকো টেনশন করতে হবে না। এবার আসো পসেসিভ। ভাইয়া পসেসিভ কোনগুলা? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, নেমস। এইটাকে আমরা বলি হচ্ছে পসেসিভ। এইগুলার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে তুমি যদি দেখো যে নাউনটা বা যাকে মডিফাই করতে বলছে, আচ্ছা হ্যাঁ ওইটাই বললাম, যদি সিঙ্গুলার হয় তাহলে এ, প্লুরাল হইলে অথবা আনকাউন্টেবল হয় সাম বসাই দিয়ে চলে আসবা। ওকে, তাই এইবার খেয়াল করো, তাহলে এই যে পসেসিভ, এই পসেসিভগুলা মোটামুটি মজার ব্যাপার হচ্ছে সবগুলা ইউজ করা যায়। শুধুমাত্র যদি সিঙ্গুলার হয় তাহলে এগুলা ইউজ করবা, মাই, আওয়ার, ইউর, হিজ, হার। যদি প্লুরাল হয় তাহলে ইউজ করবা দেওয়া, দেয়ার অথবা আওয়ার। কথা বুঝতে পেরেছো? আর বস্তু হলে কি ইউজ করবা? ইটস। তাহলে সিঙ্গুলার হলে মাই দিলেও সঠিক, ইউর দিলেও সঠিক, হিজ, হার দিলেও সঠিক। প্লুরাল হইলে আওয়ার অথবা দেওয়ার, আওয়ার অথবা দেয়ার। আর যদি বস্তু হয় তাহলে ইটস। যেমন লাবণী হ্যাজ রিড ড্যাশ ড্রামা, ড্রামা। কথা বুঝতে পেরেছো? ড্রামা। তুমি এখানে যদি বলো মাই ড্রামা, সঠিক। হার ড্রামা, সঠিক। হিজ ড্রামা, সঠিক। ইউর ড্রামা, সঠিক, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? যেইটা বসাই দিয়ে আসবা ওইটাই সঠিক। এবার বললো জেসমিন উইল মিট ড্যাশ ফ্রেন্ড। খেয়াল করবা, বন্ধু। তুমি যদি বলো মাই ফ্রেন্ড, সঠিক। আওয়ার ফ্রেন্ড, সঠিক। ইউর ফ্রেন্ড, সঠিক। কারণ বন্ধু যে কারো হইতে পারে, বন্ধু একজনেরও হইতে পারে, বন্ধু অনেকজনেরও হইতে পারে। তার মানে পসেসিভটা মোটামুটি সহজ। যখন সিঙ্গুলার টাইপের কিছু থাকবে, যেমন ধরো বললো লেগ, পা। কারণ পা তো আর অনেকজনের হয় না, তুমি তো বলতে পারবা না আওয়ার লেগ, তোমাকে কি বলতে হবে? মাই লেগ, হিজ লেগ, হার লেগ। কথা বুঝতে পেরেছো? আর যখন প্লুরাল থাকবে, যেমন এরিয়া, এরিয়া অনেকের হয়, তখন তুমি কি বলবা? আওয়ার এরিয়া, দেয়ার এরিয়া। হাউস, আওয়ার হাউস, দেয়ার হাউস। কথা বুঝতে পেরেছো? আওয়ার হাউস, দেয়ার হাউস। ওকে, এবার আসো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কথাকে তীব্র করা। আবারও বলতেছি, ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কথাকে তীব্র করা। এখন কথা হলো, এই যে ইন্টেন্সিফায়ার কি? অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রেদার, রিয়েলি, সো, টু, টোটালি, আটারলি, ভেরি, এরা সবাই ইন্টেন্সিফায়ার। এখন কথা হলো ভাইয়া এতগুলা কি মনে রাখতে পারবো? দরকার কি তোমার এতগুলো মনে রাখার? তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, বেরি। জাস্ট মনে রাখবা, কি মনে রাখবা? বেরি। ইন্টেন্সিফায়ার আসছে, ভেরি। ইন্টেন্সিফায়ার আসছে, ভেরি। চোখ বুঝে কি দিয়ে আসবা? ভেরি। বাকি সব জাহান নামে যাক। ইন্টেন্সিফায়ার আসছে, বেরি। ইউজ এন ইন্টেন্সিফায়ার, বেরি। বাকিটা দেখবই না। এই ভিলেজ ডক্টর এই যে ইন্টেন্সিফায়ার বলেছে, বেরি। তার মানে যখনই তোমাকে বলবে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার, চোখ বুঝে বেরিয়ে দিয়ে চলে আসবা। চোখ বুঝে বেরিয়ে দিয়ে চলে আসবা। বাকিগুলো মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। ভাল লাগলে মনে রাখো, না ভাল লাগলে মনে রাখার দরকার নাই। জাস্ট কি দিয়ে চলে আসবা? বেরিয়ে দিয়ে চলে আসবা। এবার আসো কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবা, কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে জোড়া শব্দ। তার মানে যখন তোমাকে পরীক্ষায় বলবে ইউজ কম্পাউন্ড অ্যাজ এ, খেয়াল করবা, ইউজ কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার, তোমাকে মডিফাই করতে হবে দুইটা শব্দ ইউজ করে, জোড়া শব্দ ইউজ করে। আবারও বলতেছি, কয়টা শব্দ ইউজ করে? দুইটা শব্দ ইউজ করে, জোড়া শব্দ ইউজ করে। তাহলে খেয়াল করবা, জোড়া শব্দ ইউজ করে তোমাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। যেমন মাই ব্রাদার হ্যাজ বট এ ড্যাশ মেশিন। খেয়াল করো, এই মেশিনকে মডিফাই করতে হবে কয়টা শব্দ ব্যবহার করে? দুইটা। এবং সেই দুইটা শব্দের মাঝখানে একটা হাইফেন থাকবে, ছোট্ট একটা হাইফেন থাকবে। যেমন তুমি বলতে পারো মাই ব্রাদার হ্যাজ বট এ সেকেন্ড হ্যান্ড মেশিন, তাই না? অথবা তুমি কি বলতে পারো মাই ব্রাদার হ্যাজ বট এ ব্র্যান্ড নিউ মেশিন। তার মানে তোমাকে শব্দ ইউজ করতে হবে দুইটা এবং তাদের মাঝখানে একটা হাইফেন থাকবে। আবারও বলতেছি, শব্দ ইউজ করতে হবে দুইটা এবং তাদের মাঝখানে একটা ভাইয়া কম্পাউন্ড মডিফায়ারটা মেবি আজকে নতুন দেখলাম, কারণ এটা খুবই কম আসে, খুবই কম আসে, বাট শিখে ফেলবো। যদি আসে বলা তো যায় না। এখন শেখ হাসিনার সময় আসে নাই দেখা যে খালেদা এই তারিখ যে সময় আসবে না এমন তো কোনো গ্যারান্টি নাই। আবার আমাদের মিলন ভাই চলে আসছে, যে কোনো কিছু চলে আসতে পারে। সো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখো, ইট ইজ আ ড্যাশ আইডিয়া। আমরা কি বলতে পারি? ইট ইজ এ মাইন্ড ব্লোয়িং আইডিয়া। হ্যাঁ, ইট ইজ এ মাইন্ড ব্লোয়িং আইডিয়া। কয়টা শব্দ? দুইটা শব্দ। মাঝখানে কি থাকবে? হাইফেন। তাহলে তুমি মনে রাখবা, যখনই তোমাকে বলবে ইউজ কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার, কয়টা শব্দ ইউজ করবা? দুইটা। মাঝখানে কি থাকবে? হাইফেন। আবার বলতেছি, কয়টা শব্দ ইউজ করবা? দুইটা। মাঝখানে কি থাকবে? হাইফেন। আসো এবার পোস্ট মডিফায়ার। এতক্ষণ আমরা যা যা শিখছি সব ছিল প্রি মডিফায়ার। এইবার আমরা শিখবো হচ্ছে পোস্ট মডিফায়ার। আবারও বলতেছি, প্রি মডিফায়ার তার পরের শব্দকে মডিফাই করে, পোস্ট মডিফায়ার কিন্তু তার পরের শব্দকে মডিফাই করে না, তার আগের শব্দকে মডিফাই করে। ভালো করে মাথায় রেখো এটা।
পোস্ট মডিফায়ার তার আগের শব্দকে মডিফাই করে। তার কোন শব্দকে? আগের। তাহলে এতক্ষণ ধরে তুমি খুঁজেছো পরের শব্দকে, এইবার তোমার কাজ হচ্ছে আগেরটাকে খোঁজা, আগেরটাকে খোঁজা। তাহলে পোস্ট মডিফায়ার কাকে মডিফাই করবে? তার আগের শব্দকে। আবারও বলতেছি, কাকে? আগের শব্দকে। আসো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পোস্ট মডিফায়ার। এবার আমাকেই বলো, একটু আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখে আসছি না? শিখে আসছি কিনা? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে ভার্ব প্লাস আইএনজি, যখন তোমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, হয় প্রি মডিফায়ার বলুক আর পোস্ট মডিফায়ার বলুক, তুমি কি ব্যবহার করবা? ভার্ব প্লাস আইএনজি। আবার বলতেছি, কি ব্যবহার করবা ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এবার খেয়াল করো, চন্দ্রিমা স হার ফ্রেন্ড। এইবার খেয়াল করবা, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। পোস্ট মডিফায়ার তার আগের শব্দকে মডিফাই করে। তার আগের শব্দ কে? তার আগের শব্দ ফ্রেন্ড। তাহলে এবার ফ্রেন্ডকে মডিফাই করো কি দিয়ে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আমি বললাম চন্দ্রিমা স হার ফ্রেন্ড ডান্সিং। চন্দ্রিমা দেখেছে তার বন্ধু নাচতেছে। চন্দ্রিমা স হার ফ্রেন্ড স্লিপিং। চন্দ্রিমা দেখেছে তার বন্ধু কি করতেছে? ঘুমাচ্ছে। খেয়াল করবা, চন্দ্রিমা দেখেছে তার বন্ধু কি করতেছে? ঘুমাচ্ছে। তাহলে তোমার কাজ কি দিয়ে মডিফাই করা? ভার্ব প্লাস আইএনজি দিয়ে মডিফাই করা। পার্থক্য কি? প্রি মডিফায়ারে তুমি মডিফাই করবা পরেরটাকে, পোস্ট মডিফায়ারে তুমি মডিফাই করবা আগেরটাকে। আই হোপ যে আমরা ক্লিয়ার। কথা চলছে, স্টার্টিং ডেফিনেটলি হবে ভাইয়া, কোনো সমস্যা নাই। এবার আসো, এবার এখানে শিখার কি আছে? শিখার আছে কখনো কখনো শুধু প্রেজেন্ট পার্টিসিপল না আইসা পোস্ট মডিফায়ারে আসে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইটা একটু খেয়াল করো, কি আসে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন কত হলো ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি? যখন আমাকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আমরা কি করব বা কিভাবে শিখব? কথা বুঝতে পেরেছো? খেয়াল করবা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিছুই না। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজির সাথে তুমি যদি শব্দ যোগ করে দাও, তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবারও বলতেছি, এই ভার্ব প্লাস আইএনজির সাথে তুমি যদি যে কোনো শব্দ যোগ করে দাও, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন তোমার কথা হলো, ভাইয়া কয়টা শব্দ যোগ করব? যেই কয়টা ইচ্ছা। তোমার যদি মনের ভাব প্রকাশ করার জন্য 2টা শব্দ লাগে, কোনো সমস্যা নেই। 10টা লাগে, কোনো সমস্যা নেই। 20টা লাগে, কোনো সমস্যা নেই। তুমি ভার্ব প্লাস আইএনজির পরে যে কোনো শব্দ ইউজ করলেই সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কারণ ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। আর এই যে ভার্ব প্লাস আইএনজি একটা শব্দ, তার সাথে তুমি আরেকটা শব্দ দিলেই কয়টা শব্দ হয়ে গেল? একাধিক শব্দ। কারণ একাধিক শব্দ মানে কি? 2টা, 3টা, 5টা, 10টা, 20টা, যেই কয়টা হইতে পারে। কথা বুঝতে পেরেছো? তার মানে তুমি একটা ইউজ, 2টা শব্দ ইউজ করলো সঠিক, 3টা ইউজ করলো সঠিক, 5টা হইলো সঠিক। যেমন তাহেরা অবজার্ভস হিম। তাহেরা তাকে অবজার্ভ করেছে। হিমকে মডিফাই করব, কি বলতে পারি? প্লেইং ইন দ্য ফিল্ড। দেখো, প্লেইংটা ভার্ব প্লাস আইএনজি, ইন দ্য ফিল্ড এইটা যোগ করার কারণে এটা হয়ে গেছে কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কথা বুঝতে পেরেছো? এবার কি বলতে পারি? তাহেরা অবজার্ভ হিম রিডিং, তাহেরা অবজার্ভ হিম রিডিং অ্যাটেন্টিভলি। তারা অবজার্ভ করেছে, সে পড়তেছে। কিভাবে পড়তেছে? মনোযোগ দিয়ে। শব্দ কয়টা? 2টা। এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। স্টাডিং ইংলিশ, হ্যাঁ অবশ্যই হবে। কথা শুনেছ? ডুইং হার্ড ওয়ার্ক, অবশ্যই হবে। কথা শুনেছ? জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে, শুরু করবা কি দিয়ে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এবং সেই ভার্ব প্লাস আইএনজির পরে হয় 1টা, 2টা, 3টা, যেই কয়টা তোমার ভাল লাগে তুমি শব্দ রেখে দিও। বাস শব্দ রাখতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে তুমি সেই ভার্ব প্লাস আইএনজির সাথে একটা শব্দ রেখে দিলেই সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমার মনে হয় আমরা ধরতে পেরেছি। এবার আসো, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা পড়ে আসছি ভাইয়া। পাস্ট পার্টিসিপল মানে কি? B3। তাহলে পাস্ট পার্টিসিপল মানে যদি হয় B3, তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি? সেই B3 সাথে একটা শব্দ যোগ করা। একটা না, মানে যেই কয়টা ইচ্ছা শব্দ যোগ করা। তার মানে যখন তোমাকে বলবে শুধু পাস্ট পার্টিসিপল, তুমি কি ইউজ করবা? B3। যখন তোমাকে বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তুমি সেই B3 এর সাথে আরো ওয়ার্ড যোগ করে দিবা, যেই কয়টা তোমার ভাল লাগে। রিডিং প্রপারলি হবে, ওয়াকিং ইন দ্য রোড অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তো যেমন দেখো, দ্য মেসেজ ইউজ পাস্ট পার্টিসিপল। খেয়াল করো, আমি বলতে পারি দ্য মেসেজ সেন্ট। সেন্টটা হচ্ছে কি? B3। বা আমি বলতে পারি দ্য মেসেজ রিসিভড 10 minutes ago is very interesting। কাকে মডিফাই করছি? মেসেজকে। কি দিয়ে? B3 দিয়ে। এখন কত হলো ভাইয়া, আপনি এখানে আর কোনো শব্দ কেন যোগ করেন নাই? কারণ এইখানে কত ফ্রেজ বলে নাই, এখানে শুধু কি বলেছে? পাস্ট পার্টিসিপল। এখানে শুধু কি বলেছে? পাস্ট পার্টিসিপল। দ্যাটস ওয়াই আমি এই পাস্ট পার্টিসিপলের সাথে কোনো কি করি নাই? শব্দ যোগ করি নাই। যদি বলতো পাস্ট পার্টিসিপল ফ্রেজ,
তাহলে আমরা আর ওয়ার্ড যোগ করতাম। ডেলিভার্ড অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো পরেরটা, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এইবার তোমাকে পাস্ট পার্টিসিপলের সাথে কি যোগ করতে হবে? শব্দ যোগ করতে হবে। তাহলে কাকে মডিফাই করতে হবে? মোবাইল ফোনকে। কারণ আমরা জানি যে পোস্ট মডিফায়ার কোন শব্দকে মডিফাই করে? তার আগের শব্দকে। আগের শব্দ কে? মোবাইল ফোন। এবার মোবাইল ফোনকে তুমি মডিফাই করো, কি মডিফাই করতে পারো? দ্য মোবাইল ফোন বট ফ্রম মার্কেট, যেটা মার্কেট থেকে কেনা হয়েছে, বট ফ্রম মার্কেট, কথা বুঝতে পেরেছ? বা গিফটেড বাই মাই ফ্রেন্ড, বুঝতে পেরেছ? তাহলে তোমাকে প্রথমে একটা বি3 রাখতে হবে, সেই বি3-র সাথে তুমি বট ইন দ্য মার্কেট, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে সেই বি3-র সাথে তুমি যে কোনো শব্দ যোগ করে দিলেই সেটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যখন তোমাকে বলবে ইউজ পাস্ট পার্টিসিপল, তখন তুমি কি ব্যবহার করবা? শুধু বি3। যখন তোমাকে বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কি ব্যবহার করবা? সেই বি3-র সাথে আরো শব্দ যোগ করবা। এবার আসো প্রিপোজিশনাল ফ্রেজ। প্যাচ লাগাবা না। প্রিপোজিশনাল ফ্রেজ মানেও যা, এবং পোস্ট মডিফায়ারে অ্যাডজেক্টিভও তা। কথা বুঝতে পেরেছ? যখন তোমাকে বলবে পোস্ট মডিফায়ারের মধ্যে, প্রি মডিফায়ারে না কিন্তু, যখন পোস্ট মডিফায়ারে তোমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি প্রিপোজিশনাল ফ্রেজই ব্যবহার করবা। এখন কথা হলো প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রনাউন থাকা। আবারও বলতেছি, ভালো করে এটা মাথায় রাখবা। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রনাউন থাকা, এটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে যখন তোমাকে বলবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন ব্যবহার করবা। যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তখনও তুমি কি ব্যবহার করবা? প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন দ্য এগ্রিকালচার সেক্টর, তাহলে কাকে মডিফাই করব? এগ্রিকালচার সেক্টরকে। কি দিয়ে? প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আমি কি বলতে পারি? এগ্রিকালচার সেক্টর ইন বাংলাদেশ। এই যে ইন বাংলাদেশ, প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ। অফ মাই এরিয়া, আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন। তাহলে এই যে প্রিপোজিশনের সাথে নাউন, অফ অর কান্ট্রি অবশ্যই হবে। তাহলে এই যে প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রনাউন থাকা মানেই তাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে খেয়াল করো, দ্য ফ্লাওয়ার্স, প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা কি বলতে পারি? দ্য ফ্লাওয়ার্স ফ্রম সাভার, তাই না? ফ্রম সাভার, এই যে প্রিপোজিশন প্লাস নাউন। কথা বুঝতে পেরেছ? তাহলে এই যে প্রিপোজিশন প্লাস নাউন, এই জিনিসটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে যখন আমাকে বলবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি কি করবা? তুমি একটা প্রিপোজিশন দিবা, তার সাথে একটা নাউন দিবা অথবা প্রনাউন দিবা। একটা প্রিপোজিশন, তার সাথে নাউন। আবার যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, একই কাজ করবা, প্রিপোজিশন প্লাস নাউনই দিবা অথবা প্রিপোজিশন প্লাস প্রনাউনই দিবা। ওকে, তারপরে দেখো ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। খেয়াল করবা, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে 2+B1। এখন সেই 2+B1 হচ্ছে ইনফিনিটিভ, আর তার সাথে তুমি যদি কোনো শব্দ যোগ করো তাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে যখন তোমাকে বলবে ইউজ ইনফিনিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি কি ব্যবহার করবা? শুধুমাত্র 2+B1। ফ্রম চায়না হবে, ইন বাংলাদেশ হবে, ইন দ্য গার্ডেন তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে যখন তোমাকে বলবে ইউজ ইনফিনিটিভ, তুমি ব্যবহার করবা 2+B1। যখন তোমাকে বলবে ইনফিনিটিভ ফ্রেজ, তখন তুমি সেই 2+B1 এর সাথে আরো কোনো শব্দ যোগ করে দিবা। যেমন তুমি খেয়াল করো, মাই প্ল্যান টু বাই এ কার, শুধু টু বাই দিয়েছি কেন? এই যে শুধু ইনফিনিটিভ বলেছে। যখন তোমাকে শুধু ইনফিনিটিভ বলবে, তখন তুমি শুধু কি দিবা? 2+B1, শুধু 2+B1। মাই প্ল্যান টু বাই এ কার এন্ডেড ইন স্মোক। আবার খেয়াল করো, হিজ ডিসিশন, এইবার আমাকে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ, এইবার ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এইবার শুধু তুমি শুধুমাত্র 2+B1 দিলে কিন্তু হবে না, সেই 2+B1 এর সাথে আরো কি যোগ করতে হবে? শব্দ যোগ করতে হবে। তাহলে তুমি কি বলতে পারো? হিজ ডিসিশন টু গো অ্যাব্রড দিতে পারো, বা আগেরটাও দিতে পারো, হিজ ডিসিশন টু বাই এ কার, হিজ ডিসিশন টু গো দেয়ার। যেইটা দাও তুমি সেটাই সঠিক। হিজ ডিসিশন টু মিট মি, কথা যেইটা দাও। তাহলে তোমাকে খেয়াল করতে হবে, শুরু করতে হবে কি দিয়ে? 2+B1 দিয়ে। কি দিয়ে? 2+B1 দিয়ে। তার সাথে তুমি শব্দ যোগ করে দিলেই তাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি শব্দ যোগ না করো, তাকে আমরা বলবো শুধু ইনফিনিটিভ। তাহলে শব্দ যোগ করলে ইনফিনিটিভ ফ্রেজ, শব্দ যোগ না করলে শুধু কি বলবো? ইনফিনিটিভ।
এবার আসো অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। কতক্ষণ শেষ হবে ক্লাস? 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। খেয়াল করো অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য এইখানে কি হয়? এইখানে যেটা হয়, একটা প্রপার নাউন থাকে, একটা প্রপার নাউন থাকে, হইতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে যে কোনো কিছুর নাম। সোজা কথা, একটা প্রপার নাউন থাকে, তোমার কাজ হচ্ছে সেই প্রপার নাউন সম্বন্ধে যে কোনো ইনফরমেশন দেওয়া। যেই ইনফরমেশন দিবা সেটা যদি বাস্তবিক হয়, তোমার সেন্টেন্স সঠিক। আবারও বলতেছি, যে কোনো একটা প্রপার নাউন থাকবে, সেই প্রপার নাউন সম্বন্ধে তোমার কাজ হচ্ছে যে কোনো একটা তথ্য দেওয়া। যেমন ধরো এখানে দিল কি জান্নাতুল ফেরদৌস, ইউজ অ্যাপোজিটিভ। তাহলে তোমার মডিফাই করতে হবে কাকে? জান্নাতুল ফেরদৌসকে। জান্নাতুল ফেরদৌস একটা যে কোনো ব্যক্তি, তার সম্বন্ধে তুমি যে কোনো ইনফরমেশন দিতে পারো। কি দিতে পারো? জান্নাতুল ফেরদৌস হু ইজ মাই ফ্রেন্ড, যে আমার বন্ধু, তাই না? আবার কি বলতে পারো? জান্নাতুল ফেরদৌস a beautiful girl, যেইটা তুমি বলো। কথা বুঝতে পেরেছো? তোমার কাজ হচ্ছে জান্নাতুল মাই কাজিন, অবশ্যই সঠিক। কথা বুঝতে পেরেছো? এ ক্লাস ক্যাপ্টেন অফ এ কলেজ, এটাও সঠিক, কোনো সমস্যা নেই। তোমার কাজ হচ্ছে এই জান্নাতুল ফেরদৌস সম্বন্ধে যে কোনো একটা তথ্য দেওয়া। যেই তথ্যই দিবা সেটা বাস্তবিক হলে সেটা কাটা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? মাই সিস্টার, অবশ্যই সঠিক। কথা বুঝতে পেরেছো? আবার দেখো, তোমাকে বলেছে বাংলাদেশ সম্বন্ধে তথ্য দিতে, এবার বাংলাদেশকে মডিফাই করতে। এবার তুমি বাংলাদেশ সম্বন্ধে ভাইয়া যেই ইনফরমেশনই দাও না কেন সেটাই সঠিক হবে। তুমি যদি বলো বাংলাদেশ এ বিউটিফুল কান্ট্রি, এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ মাই মাদারল্যান্ড, তাই না? বাংলাদেশ এ প্লেস অফ বিউটি, সৌন্দর্যের দেশ, তাই না? যেইটা দিবা ওইটাই সঠিক। তার মানে আচ্ছা আগে পরে কমা, আচ্ছা আগে পরে কমা থাকেই, অ্যাপোজিটিভের ক্ষেত্রে কমা থাকেই। কথা বুঝতে পেরেছো? তোমাকে কষ্ট করে দেওয়া লাগে না। বেসিক্যালি আমাদের যখন পরীক্ষা আসে কমা থাকেই। তোমার কাজ হচ্ছে ইনফরমেশনটা দেওয়া, কমাটা নিয়ে টেনশন না, ইনফরমেশন দেওয়া। কথা বুঝতে পেরেছো? কমাটা বেসিক্যালি যখন আমাদের অ্যাপোজিটিভ আসে থাকেই, তোমার কাজ হচ্ছে ইনফরমেশনটা দেওয়া। হ্যাঁ আচ্ছা, এশিয়ান কান্ট্রি, হ্যাঁ কোনো সঠিক, এ ডেভেলপিং কান্ট্রি সঠিক। তাহলে খেয়াল করবা, তাহলে যখন আমাকে বলবে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, আমার কাজ হচ্ছে সেই শব্দটা সম্বন্ধে যে কোনো একটা তথ্য দিয়ে দেওয়া। কথা বুঝতে পেরেছো? যেই তথ্য দিব সেটাই কি হয়ে যাবে? সঠিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার আসো অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। হোয়াট ইজ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ? তিনটা জিনিস জাস্ট মনে রাখবা, তিনটা জিনিস, ম্যানার, প্লেস, টাইম। এই তিনটার যে কোনো একটা দিবা। ম্যানার মানে কি? কাজটা কিভাবে হয়েছে। প্লেস মানে কি? কাজটা কোথায় হয়েছে। টাইম মানে কি? কাজটা কখন হয়েছে। এই তিনটার একটা দিলেই সেন্টেন্স সঠিক। তাহলে আবারও বলতেছি, যখন তোমাকে বলবে ইউজ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি হয় দিবা কাজটা কিভাবে হয়েছে, নাহলে কোথায় হয়েছে, নাহলে কখন হয়েছে। জায়গা দেওয়াটা অনেক বেশি সহজ, সময় দেওয়াটা অনেক বেশি কি সহজ। এই দুইটার যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবা। কেন? দেখো, আমি যদি বলি আই কট হিম, আমি তাকে ধরেছি। কিভাবে ধরেছি? সিক্রেটলি, সঠিক। এইটা একটা ম্যানার। আমি তাকে ধরেছি, কোথায় ধরেছি? আমি বললাম এট মার্কেট, মার্কেটে ধরেছি, এটাও সঠিক। আমি তাকে ধরেছি, কখন ধরেছি? বিকেলবেলা ধরেছি, এট নুন। এই তিনটার যে কোনো একটা দিলেই সঠিক। এবং চেষ্টা করবা জায়গা অথবা সময় দিতে, কারণ বিশ্বের দুনিয়ার সব কাজ কোনো না কোনো জায়গায় ঘটেছে বা কোনো না কোনো সময় ঘটেছে। তাহলে আইদার জায়গা দেওয়ার চেষ্টা করবা অথবা সময় দেওয়ার চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো, দ্য ম্যান ইজ লিভিং, ইউজ অ্যাডভার্ব। খেয়াল করবা, তুমি বলতে পারো দ্য ম্যান ইজ লিভিং পিসফুলি, তাই না? দ্য ম্যান ইজ লিভিং পিসফুলি, সে বসবাস করতেছে কিভাবে? শান্তিপূর্ণভাবে। দ্য ম্যান ইজ লিভিং সিন্স 2008, সে বসবাস করতেছে কবে থেকে? 2008 সাল থেকে। কথা পেরেছ? সময়ের কথা বলেছো, সঠিক। তুমি বলো দ্য ম্যান ইজ লিভিং ইন ঢাকা, সঠিক, জায়গা। তাহলে তুমি ম্যানার দিলেও সঠিক, প্লেস দিলেও সঠিক, টাইম দিলেও সঠিক। কথা বুঝতে পেরেছ? যে কোনো একটা দিবা, তিনটা দিয়াই শোনা, যে কোনো একটা, হয় ম্যানার, না হলে প্লেস, না হলে টাইম। তবে আমি যেটা বলবো, পরীক্ষা সবসময় চেষ্টা করবা জায়গা অথবা সময় দিতে। কেন? কারণ জায়গা সময় দেওয়াটা সহজ, কারণ সব কাজই কোনো জায়গায় ঘটে, সব কাজই কোনো না কোনো সময়ে ঘটে।
কথা বুঝতে পেরেছো? আমার মনে হয় আমরা ধরতে পেরেছি। একবারে সিম্পল জিনিস, হয় দিয়ে আসবা জায়গা, না হলে দিয়ে আসবা সময়। কখন? যখন আমাকে বলবে ইউজ অ্যাডভার্ব অ্যাজ এ পোস্ট মডিফায়ার। আবারও বলতেছি, অ্যাডভার্ব অ্যাজ এ পোস্ট মডিফায়ার। দ্যাট ওয়াজ আওয়ার মডিফায়ার। মডিফায়ার অনেক পড়েছো, মডিফায়ার 2 বছর পড়েছো, তারপরে শেষ সময়ে আইসা মডিফায়ারের উপর একটা ক্লাস করা। ওপিনিয়ন দাও, একেবারে ট্রুথ একটা ওপিনিয়ন দাও যে এই যে এতক্ষণ ধরে যে মডিফায়ারটা শিখাইছি তোমরা ধরতে পেরেছো কিনা, তোমাদের কি মনে হয়েছে যে এইভাবে যদি তুমি মডিফায়ার শিখো তুমি মডিফায়ার পরীক্ষা আসলে পারবা কিনা, কি মনে হয়? এবং এইভাবে যদি আমরা ক্লাসগুলো করি, এইভাবে যদি আমরা শিখতে থাকি, আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে কিনা জাস্ট একটু রেসপন্স কমেন্ট করে জানাও। আমি বেশি সময় নিব না। হ্যাঁ, শেষ ভাইয়া, ডান ভাইয়া। আমার মনে হয় যারা মনোযোগ দিয়েছো এই 1 ঘন্টা 14 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, আমরা ক্লাস শুরু করেছিলাম 100 জন দিয়ে, 105-6 এর মতো করে। আমরা ক্লাস শেষ করেছি 60 জন দিয়ে। এই যে বাকি 40 জন না, এদের রেজাল্টই খারাপ হবে, কারণ এদের 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করার ধৈর্য নাই। এদের 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করার ধৈর্য নাই। কথা বুঝতে পেরেছো? তো সে কিভাবে ভালো রেজাল্টের আশা করে? আমি আশা রাখবো যারা এই লাস্ট পর্যন্ত ছিলা তারা আগামী 2 মাস আমার সাথে এইভাবে লাস্ট পর্যন্ত থাকবা। তোমাদের ইংলিশে ভালো একটা রেজাল্ট করানোর দায়িত্ব আমার। আমি তোমাদের কাছে কোনো টাকা চাই নাই, ফ্রি ক্লাস নিচ্ছি। জাস্ট চাচ্ছি যেন একটু এফোর্ট দাও, একটু পরিশ্রম করো, আমার জন্য না, নিজের জন্য। নিজের জন্য, নিজে যেন একটা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য একটু এফোর্ট দাও, সেই জন্য একটু পড়াশোনা করো। কথা বুঝতে পেরেছো? তোমার নিজের জন্য, তোমার পিছনে যে তাকায় আছে তোমার পরিবারটা, সেই পরিবারের জন্য একটু এফোর্ট দাও। 2টা মাস সময়। কথা বুঝতে পেরেছো? খুব বেশি সময় না। এবং আমি তো বলেছি এই যে এইভাবে ক্লাস যখন নিব, ইনশাল্লাহ তোমরা যদি 2টা মাস আমার সাথে লেগে থাকো, যে লেগে থাকবা সে ইংলিশে ভালো রেজাল্ট করতে বাধ্য। যে থাকবা না তার কথা আমি বলবো না ভাই, কারণ অনেক স্টুডেন্ট দেখছি, অনেক স্টুডেন্ট পড়াইছি, কম স্টুডেন্ট অনলাইনে পড়াই নেই, ঠিক আছে? প্রথম দিকে প্রচুর এনার্জি থাকে, 2 দিন পরে সে এনার্জি আর থাকে না। এই যার থাকে না তার রেজাল্টই খারাপ হয়। আলটিমেটলি কে পরে চিন্তা করে, ভাইয়া কেন যে পড়লাম না, কেন যে পড়লাম না। টেনশন করবেন, এই ফার্স্ট ক্লাস করলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। জাস্ট লেগে থাকো, আল্লাহ ভরসা, ঠিক আছে? আল্লাহ ভরসা। আমি আশা রাখি যে তোমরা যদি লেগে থাকো ইনশাল্লাহ ভালো কিছু পাবা। তো আমি আশা রাখতেছি কালকে হয়তো আগামী ক্লাস, আবার নেক্সট ক্লাসটা কালকেই নিব ইনশাল্লাহ, যদি আমি আনসার্টেন কিছু না করে, কারণ এই স্লাইডগুলো আমার নিজে বানাইতে হচ্ছে। আমি চেষ্টা করব রাতের মধ্যে যদি আমি স্লাইড বানাই ফেলতে পারি, আমি রাতেই তোমাদেরকে, কালকে হয়তো আমরা নেক্সট ক্লাস করব, এবং সেইটা অবশ্যই হবে ইংরেজি ফার্স্ট পেপারের উপরে। এবং ফার্স্ট পেপারে আমরা টপিক পড়বো না, ফার্স্ট পেপারে আমরা মডেল টেস্ট সলভ করব, টেস্ট পেপার সলভ করব। কথা বুঝতে পেরেছো? এবং টেস্ট পেপার সলভ করার মাধ্যমে আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। এবং আমরা সেকেন্ড পেপারে যে টেস্ট পেপার সলভ করবো না তাও না, আমরা সেকেন্ড পেপারে টেস্ট পেপার সলভ করবো। তারপরেও যদি তোমাদের কোনো স্পেসিফিক টপিক নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা, ভাই প্র্যাকটিস করালে ভালো হয়। মারুফ, আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, সেইটা আমরা না করে আমরা যেটা করব, আমরা টেস্ট পেপার সলভ করব। যখন আমরা টেস্ট পেপার সলভ করব মারুফ, তখন তুমি অটোমেটিক বুঝে যাবা যে এই যে ভাইয়া যে পড়াইছিল সেই জিনিসগুলো কাজে লাগছে কিনা। আরো একটা কাজ করো না, তুমি আজকে মডিফায়ারে ক্লাস করেছো, আজকে বাসায় 2টা ঘন্টা সময় মডিফায়ারটা সলভ করো না, বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো, কয়েকটা টেস্ট পেপার সলভ করো। দেখবা তোমার কাছে যদি সহজ না লাগছে মডিফায়ার, পরের দিন তুমি আমাকে এসে বললো, আমি আমার নাম পাল্টাই ফেলবো। জাস্ট করে দেখো, প্র্যাকটিসটা একটু করে দেখো। কথা বুঝতে পেরেছো? সো ইনশাল্লাহ ভাইয়া আজকে এইটুকুই, তোমাদের সাথে রেগুলার দেখা হবে আগামী যে কয়দিন আসি ইনশাল্লাহ। ভালো করে একটু পড়াশোনা করো। যারা 26 ব্যাচ, শেষ অবস্থা, বলার কিছু নাই, তোমাদেরকে বলার কিছু নাই। এবং আরেকটা জিনিস যেটা বলি নাই, তোমাদেরকে কিন্তু কোর্স শেষে আমি একটা স্পেশাল সাজেশন দিব। কথা বুঝতে পেরেছো? এবং সেই সাজেশনটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ ভালো কিছুই পাবা, ভালো কিছুই পাবা, এইটুকু বলতে পারি। ক্লাসের মতোই ভালো কিছুই পাবা ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আলাদা করে বোর্ড সলভই করাবো, অনন্যা ভাইয়া আলাদা করে বোর্ড সলভই করাবো। সো বোর্ড সলভ নিয়ে টেনশন করার দরকার নেই। কথা বুঝতে পেরেছো? আলাদা করে শুধু বোর্ডই সলভ করাবো। কথা বুঝতে পেরেছো? সো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই, অবশ্যই করাবো। তো ভালো থেকো ভাইয়ারা, ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকালকে। ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।